কথা শুনতে পাচ্ছ তোমরা আমার? হ্যালো, ওয়েব অ্যাপে একটু জানাই দিও কমেন্ট করে। ক্লিয়ার না? ওকে। লাস্ট দিন আমরা শেষ পর্যায়ে এসে কেটে গেছিল ওয়াইফাই কানেকশন, ক্যামেরাও বন্ধ হয়ে গেছিল। তো লাস্ট দিন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে নিম্ফ আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর মধ্যে একটা ব্যাপার স্যাপারে ছিলাম। তো দেখো ঘাসফড়িং এর রূপান্তর, যে জায়গাটা আমরা কতদিন ছিলাম, ঘাসফড়িং এর রূপান্তর। রূপান্তরের মধ্যে দুটো রূপান্তর আছে, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। ঘাসফড়িং এর রূপান্তরটা কেমন? অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর কোনটা? যেখানে রূপান্তর মানে কি, রূপান্তর মানে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। অসম্পূর্ণ রূপান্তর তখন যখন জিনিসটা পরিপূর্ণভাবে চেঞ্জ হবে না। মানে ব্যাপারটা কেমন, যে বাচ্চা বড় হয়ে পুরা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা সম্পূর্ণ রূপান্তর। যেমন ব্যাঙাচি থেকে ব্যাং, ছোটটা বাচ্চা ব্যাঙাচির সাথে একটা ব্যাঙের মধ্যে কিন্তু কোনো মিল পাওয়া যায় না। ব্যাঙাচি যেখানে মাছের মতো সাঁতার কাটে, যার ফুলকা ব্যবহার করে, সেখানে ব্যাঙের ফুলকা নাই, ফুসফুস, ডাঙায় বসবাস করে, চার পা দিয়ে লাফায়। ব্যাঙাচির যেখানে কোনো পাই নাই, ব্যাঙের সেখানে চারটা পা, নখ, নখ আছে আবার পায়ের, এই আঙুল আছে আবার পায়ের মধ্যে। এটাকে বলে সম্পূর্ণ রূপান্তর, টোটাল চেঞ্জ। আর অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে যখন চেঞ্জ হবে বা চেঞ্জটা অত বেশি না। ছোট্ট ঘাসফড়িং আর বড় ঘাসফড়িং এর মধ্যে তেমন আমার কোনো পার্থক্য নাই। তাহলে দেখো, তাহলে ঘাসফড়িং এর ব্যাপারটা কেমন হয়, ধরো ডিম, ডিম্ব বা নিষিক্ত ডিম্ব, নিষিক্ত ডিম্ব যেটাকে আমরা জাইগোট বলি বা জাইগট, সে ক্লিভেজ হয়, ক্লিভেজ হয়ে ব্লাস্টোকাইনেসিস হয়, দেন কোনো লার্ভা এসে যায় না। সে কি হয় না, লার্ভা এসে যায় না, সে পরিণত হয় নিম্ফ এক। নিম্ফ এক, হোয়াট ইজ নিম্ফ? বাচ্চা ঘাসফড়িং। নিম্ফ মানে কি? বাচ্চা ঘাসফড়িং। নিম্ফ কিছুদিনের পরে হয় নিম্ফ দুই, নিম্ফ দুই, এবং এইখানে একবার হয় মোল্টিং। এখানে কি হয়? মোল্টিং। হোয়াট ইজ মোল্টিং? মোল্টিং মানে কি? খোলস মোচন। অর্থাৎ পুরো ঘাসফড়িংয়ের বাইরে যে কাইটিন নির্মিত খোলস ছিল, সেই খোলসটা কি হয়ে যায়? মোচিত হয়ে যায়। মোচিত নিম্ফ দুই হয়। নিম্ফ দুইয়ের পরে হয় কি? নিম্ফ তিন, আবার মোল্টিং, তাহলে এম টু, মোল্টিং বা এম ওয়ান মানে প্রথম মোল্টিং, দ্বিতীয় মোল্টিং, এভাবে করে মোল্টিং চলতে থাকে। কয়বার? 5 বার। তারপরে নিম্ফ চার, মোল্টিং তিন, নিম্ফ পাঁচ, মোল্টিং চার। নিম্ফের পরে পূর্ণাঙ্গ ঘাসফড়িং। নিম্ফের পরে কি? পূর্ণাঙ্গ ঘাসফড়িং, কিন্তু এখানেও আবার একটা কি হবে? মোল্টিং হবে। তাহলে কয়বার খোলস মোচন হয়? 5বার খোলস মোচন হয়। প্রত্যেকবার খোলস মোচন হওয়ার পরে যে ঘাসফড়িংটা তৈরি হয়, তাকে দেখতে একদম পূর্ণাঙ্গ একটা ঘাসফড়িংয়ের মতোই মনে হয়, বাট তার কি ভার্সন? ছোট ভার্সন। আর দুইটা মোল্টিংয়ের মধ্যবর্তী যে সময়টা, দুইটা মোল্টিংয়ের কি মধ্যবর্তী যে সময়টা, দুটি মোচনের মধ্যবর্তী সময়টাকে বলে ইনস্টার। ঠিক আছে, তাহলে এইটুক থেকে এইটুকুর মাঝখানে যে টাইমটা, এই টাইমটাকে কি বলা হয়? ইন স্টার। ইন স্টার, দুইটা মোল্টিংয়ের মধ্যবর্তী যে সময়টা, এটাকে কি বলা হয়? ইন স্টার। এভাবে 5বার খোলস মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত হয়। তো পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা কোন জায়গায়? ছোট ঘাসফড়িং আর বড় ঘাসফড়িং, মানে নিম্ফ আর বড় ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য হচ্ছে এদের নিম্ফ যেগুলো আছে, নিম্ফের মধ্যে মুখপাঙ্গ, পুঞ্জাক্ষী, সরলাক্ষী, অ্যান্টেনা, পায়ু সবই কি আগের মতো থাকে। তাহলে নিম্ফগুলোর মধ্যে কমন ক্যারেক্টারিস্টিক যেটা, নিম্ফের মধ্যে কি কি থাকতেছে?
খাইতে হবে, তাহলে কি থাকবে? মুখবাঙ্গ থাকবে। খাইলে সে কি পায়খানা করবে না? করবে, তাহলে কি থাকবে? পায়ু থাকবে। তার দেখতে হবে না, তাহলে কি থাকবে? স্বলাক্ষী থাকবে। স্বলাক্ষী থাকবে এবং কি থাকবে? পুঞ্জাকিও থাকবে, কারণ তাকে তো দেখতে হবে। রাইট রাইট। সে খাবারটা যে খাবে, তাহলে সেটাকে বাছাই করার জন্য তার কি লাগবে? অ্যান্টেনা লাগবে। এগুলো অ্যাজ ইট ইজ যেরকম নর্মাল আছে, নর্মাল ঘাস ফড়িংয়ে যেরকম, এদেরও থাকবে। এগুলো কাদের থাকবে? নিমফের থাকবে। নিমফের যেটা থাকবে না সেটা কি? ডানা। নিমফের কি থাকবে না? ডানা। নিমফের যেটা থাকবে না সেটা কি? জননাঙ্গ। থাকলেও সেটা পুরোপুরি কি হবে না? গঠিত হবে না। ঠিক আছে। এবং নিমফের আকৃতি কি হবে? ছোট। আকৃতি কি হবে? ছোট আকৃতি। তবে একবার খোলস মোচন হওয়ার পরে, কি বললাম, একবার খোলস মোচন হওয়ার পরে, একবার খোলস মোচন হওয়ার পরে দ্বিতীয় ধাপের নিমফে ক্ষুদ্র ডানা প্যাড দেখা যায়। তাহলে কি এটা তো প্রথম নিমফ, তাই না? দ্বিতীয় ধাপের যে নিমফ, দ্বিতীয় ধাপের যে নিমফ, এই ধাপের নিম থেকে কি দেখা যায়? ডানা প্যাড, উইং প্যাড। মানে কি ডানার মতো একটা অংশ, এরকম এরকম একটা অংশ দেখা যায়। ডানা না, ডানার মতো এরকম একটা প্যাডের মতো পাওয়া যায়। মনে হচ্ছে কি এখান থেকে কি তৈরি হবে? ডানা তৈরি হবে। এরপরে আস্তে আস্তে সে আরও মোচনের ভিতর দিয়ে যায়, ডানা প্যাড বিস্তৃত হইতে হইতে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে ডানা সহ জরাঙ্গ সহ তৈরি হয়ে যায়। ক্লিয়ার? তাহলে কি থাকে কি থাকে না আমাদের ক্লিয়ার, আমরা এখন বুঝলাম। আর কোনো কনফিউশন হওয়ার সুযোগ আছে? এইটুকুর মধ্যে তোমার এমসিকিউ আছে, এইটুকুর মধ্যে তোমার নলেজ আর যা থাকার দরকার সব আছে। নর্মালি এটা সৃজনশীলে আসে না, আবার অনেক সময় সৃজনশীলে 2 নম্বরে চলে আসে। এই জন্য আমরা উপরে লিখে রাখবো নলেজ ফর সৃজনশীলের বি, এবং কি লিখে রাখবো? মেমোরাইজ। মেমোরাইজের জন্য লিখে রাখবো দুটির মোচনের মধ্যবর্তী সময় কি? ইনস্টার। ডানা প্যাড কখন দেখা যায়? পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে কি থাকে কি থাকে না? নিমফের কি থাকে কি থাকে না? মোচন কয়বার হয়? নিমফ কয়বার হয়? মোচন কয়বার হয়? নিমফ কয়বার হয়? কি কি এমসিকিউ? পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে সরি নিমফের কি থাকে কি থাকে না, এটা কোথায় আসবে? বহুপদী। লিখে রাখো কিসে থাকবে? বহুপদী। বহুপদীতে। নিচের কোনটি নিমফের ক্ষেত্রে প্রযোজ্য? অথবা কি আসতে পারে? নিমফ আর পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের পার্থক্য কোথায়? সৃজনশীলের 2-এ ইনস্টার কি? ডানা প্যাড কখন দেখা যায়? মোচন কয়বার হয়? নিম কয়বার দেখা যায়? বা ঘাস ফড়িং পূর্ণাঙ্গ হইতে কয়টা নিম দেখা যায়? পারবো? তো যদি প্রশ্ন করি তিন্নি, নিম কয়বার হয়? কয়টা নিম দেখা যায়? 5টা। মোচন কয়বার হয়? 2টা মোচনের মধ্যবর্তী টাইম ইনস্টার। আর ডানা প্যাড কখন থেকে দেখা যায়? কয় নাম্বার নিম? দ্বিতীয় নিম থেকে দেখা যায়। তারপরে কোন কোন জিনিসগুলো পূর্ণাঙ্গ থাকে না নিমফের? ডানা আর জননাঙ্গ, বাট বাকিগুলা থাকে। এমনকি তাদের খাবার, তাদের আবাসস্থল পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের মতোই হয়। ক্লিয়ার? তাহলে আমাদের এইটুকু পড়লে আমাদের চলতেছে। ও আরেকটা কি, পূর্ণাঙ্গ ঘাস ফড়িং সময় হইতে 2 মাস সময় লাগে। কয় মাস? 2 মাস। এটা এমসিকিউ। কয় মাস সময় লাগে? 2 মান্থ। তাহলে নিষেকের পরে কতদিন সময় লেগে যায়? 2 মাস সময় লেগে যায়। এটা একটা এমসিকিউর জন্য তুমি জেনে রাখতে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট না। শেষ রূপান্তর থেকে এটুকুই। আচ্ছা, রূপান্তর থেকে তোমাদের যদি আরও একটা জিনিস আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে এই রূপান্তর হইতে কোন হরমোনটা হেল্প করে, বা এই মল্টিং হইতে কোন হরমোনটা হেল্প করে? এই হরমোনটার নাম হচ্ছে একডাইসন হরমোন। কি হরমোন? একডাইসন হরমোন। কি হরমোন বললাম? খোলস মোচন বা মোল্টিং নিয়ন্ত্রণ করা হচ্ছে একডাইসন হরমোন। একডাইসন, একডাইসন, এক ডাইসন হরমোন। একডাইসন হরমোন কি নিয়ন্ত্রণ করতেছে? একডাইসন হরমোন মোল্টিংকে নিয়ন্ত্রণ করতেছে। কি নিয়ন্ত্রণ করতেছে? মোল্টিং নিয়ন্ত্রণ করতেছে। ঘাস ফড়িংয়ের যে খোলস মোচন, এটাকে নিয়ন্ত্রণ করতেছে কোন হরমোন? একডাইসন হরমোন। এটা বলে রাখতে পারো, একডাইসন হরমোন। আচ্ছা, এখন একটা প্রশ্ন তোমরা আগের দিন করছিলা যে কোন কোন প্রাণীর ক্ষেত্রে এরকম দেখা যায় যে নিষেকের পর পুরুষ ঘাস ফড়িং আর স্ত্রী ঘাস ফড়িং মারা যায়? এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন ছিল। টেলিগ্রাম গ্রুপে তো দেখি অনেকেই প্রশ্ন করে, ভাইয়া এটা কেমনে হইলো, ভাই এটা কেমন কি হয়ে গেল ব্যাপারটা, যে ডিম দিয়ে মারা যাচ্ছে, পুরুষটা আগে মারা যাচ্ছে নাকি স্ত্রীটা আগে মারা যাচ্ছে? দুজনে যদি একসাথে মারা যায় তাহলে ডিম কে পারবে, ডিম কখন পারবে, কি হবে না হবে? তারপরে এইগুলো আর কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়, কাদের কাদের এরকম অনাথ শিশু জন্ম লাভ করে? তোমাদের যে প্রশ্ন, অ্যাকচুয়ালি
জানার জন্য ঠিক আছে, ফাইন, কিউরিয়াসিটি আছে তোমাদের, জানতে চাইতেছো, ভালো। বাট একটা জিনিস একটু বলে রাখি, এগুলো কিন্তু পরীক্ষায় কোনোদিনই আসবে না। ইভেন এটাই পরীক্ষায় আসে না যে পুরুষ আর স্ত্রী গ্যাস ফিরিং দুজনই মারা যায়, এটাই আসে না। So, জানার জন্য ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এগুলো পরীক্ষা আসে না। তো প্রথমে বলি, এরকম অনাথ শিশু জন্ম কারা কারা দেয়? এরকম অনাথ শিশু জন্ম দেয় মৌমাছি, এরকম অনাথ শিশু জন্ম দেয় মাছি, এরকম অনাথ শিশু জন্ম দেয় ঘাসফড়িং। কিছুটা মশাও করে, বাট মশার ক্ষেত্রে এতটা বেশি না। তাহলে ঘাসফড়িং, মৌমাছি, মাছি এদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো অ্যাকচুয়ালি প্রজনন করার পরে দেখো, পোকামাকড়গুলা জীবনে দুটো লক্ষ্য নিয়ে আসে। প্রথম লক্ষ্য হচ্ছে খাওয়া দাওয়া করা, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে বাচ্চা জন্মদান করা। এই দুটো লক্ষ্য দিয়ে তারা জীবনে আসে, তাদের জীবনে আর কোনো কাজ নাই। এদের তো বাসা বাড়ি করার ইচ্ছা নেই, এদের গাড়ি বাড়ি করার ইচ্ছা নেই, এদের স্যালারি পাওয়ার ইচ্ছা নেই, ব্যবসা করার ইচ্ছা নেই এদের লাইফে। দুটোই কাজ, একটা হচ্ছে খাবার দাবার খাওয়া, আর একটা হচ্ছে প্রজনন। এবং এটা পুরুষদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। স্ত্রীদের ক্ষেত্রে একটু লক্ষ্যটা একটু বেশি হয়ে থাকে। যেমন যদি মৌমাছির বেলায় বলি, রানী মৌমাছি যারা, তাদের লাইফের লক্ষ্য শুধু এইটুকুই না, তাদেরকে কর্মীদেরকে কি করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। একটা মৌমাছির চাকে 3 রকমের মৌমাছি থাকে, পুরুষ মৌমাছি, রানী মৌমাছি আর কর্মী মৌমাছি। রানী একটাই থাকে একটা চাকে, একটা মৌমাছির চাকে একটাই রানী থাকে। পুরুষ থাকে 100 থেকে 150, আর কর্মী থেকে 3000 থেকে 10,000। কর্মীগুলা কোনো বাচ্চা জন্মদান করতে পারে না, বাচ্চা জন্মদান করতে পারে শুধুমাত্র রানী আর পুরুষ। রানীর দায়িত্ব হচ্ছে সবকিছুকে মেনটেন করে রাখা, বাট পুরুষের একটাই কাজ খাওয়া দাওয়া, বিশ্রাম করা আর প্রজনন করা। এবং এই একটা গুরুত্বপূর্ণ কাজ সে এতবারই করে যে প্রজনন করতে করতে সে দেহের সকল শক্তি ক্ষয় করে ফেলে, দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে যায়, অথবা এতটাই দুর্বল হয়ে যায় যে অন্য প্রাণীর শিকারে পরিণত হয়। খেয়াল করে, একটা ঘাসফড়িং সে এতবারই প্রজনন করছে, এতবারই ডিম ত্যাগ করছে যে সে এখন তার শরীরের কোনো এনার্জি আর নাই, সে দুর্বল হয়ে গেছে। এই দুর্বল অবস্থা আস্তে আস্তে সে নিজে মারা যাবে, অথবা তাকে অন্য কোনো প্রাণী শিকার করে ফেলবে। কেন? পাখি পোকা খায় না, একটা জায়গায় ঘাসফড়িং বসে আছে, তার শরীরে কোনো এনার্জি নাই, শক্তি নাই, তাকে তো টুপ করে পাখি এসে খেয়ে চলে যাবে, শেষ, তার জীবন শেষ। আর স্ত্রী ঘাসফড়িংয়ের বেলায় কি হয়, তারা ডিম পাড়া পর্যন্ত সময় পায়, বাট লাভ নাই, আস্তে আস্তে তারাও কি হয়, একই সিচুয়েশনে চলে যায়। পুরুষের তো ডিম পাড়ার কোনো প্যারা নাই, রাইট? স্ত্রী ঘাসফড়িং কিন্তু ডিম পাড়ার প্যারা আছে, সো এই জন্য ডিমটা সে পারে, বাট তারপরে আস্তে আস্তে সে মারা যায়। ঠিক আছে, ডান। তাহলে এই নিয়ে তোমাদের কোনো ডাউট থাকলো না? এটা হচ্ছে কনসেপ্টও না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্যান্সি টু নো, জেনে রাখলে আর কি দারুণ কিছু। নাইস টু নো না, নিড টু নো না, এটা হচ্ছে ফ্যান্সি টু নো। জেনে রাখলে এটা ফ্যান্সি, ও আচ্ছা আমি জানি, অন্য কেউ তো জানে না, আমি জানি। ঠিক আছে, এরকম আর কি। ওকে, আসো, একজন জিজ্ঞেস করছো কর্মীগুলা পুরুষ নাকি না, কর্মীগুলা স্ত্রী বাট বন্ধা। কর্মীগুলা স্ত্রী এবং বন্ধা। আর একটা জিনিস বলে রাখি, পুরুষ মৌমাছিগুলো হ্যাপ্লয়েড, এটাও জেনে রাখো। পুরুষ মৌমাছিগুলো হ্যাপ্লয়েড, ওদের কোষগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ডিপ্লয়েড না। খুব ইন্টারেস্টিং না জিনিসটা, পুরুষ মৌমাছি হ্যাপ্লয়েড, মাছি, পুরুষ মাছিগুলো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কিন্তু ওরা। ঠিক আছে, ওদের দেহের কোষের মধ্যে তুমি যদি ঢুকো, ক্রোমোজোম ডাবল পাবা না, ক্রোমোজোম কি পাবা, অ্যাকসেপ্ট পাবা, ডিপ্লয়েড না কিন্তু ওরা। ঠিক আছে, ওকে। এখন আসো, এই যে রূপান্তর করলা ঘাস ফড়িংয়ের, এখন আমরা জিনিস জানবো, ঘাস ফড়িংয়ের গ্রন্থি ও সেই গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয়। ওকে, কি গ্রন্থি আছে এবং গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয়। একটা জিনিস তোমরা হয়তো বা পড়ছিলা, তোমাদের কথা বলছিলাম, এই পর্বের প্রাণী থেকেই কিন্তু এই যে কোন পর্ব, এই যে পর্বটার নাম হচ্ছে আর্থপোডা, এই আর্থপোডা পর্বের প্রাণী থেকেই কিন্তু কি শুরু হয়, মানে পূর্ণাঙ্গ আকারে কোনো গ্রন্থির প্রচলন শুরু হয়। হ্যাঁ, গ্রন্থির প্রচলনটা এখান থেকে শুরু হয়। তাহলে আমাদের 4 রকমের গ্রন্থি আছে, এটা আগের একটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া ছিল, বর্তমান বইয়ের মধ্যে নাই। তাহলে আমার সাথে সাথে তোমরাও আঁকাও, কিছু করার নাই, যেহেতু নাই তোমাদের আঁকাইতেই হবে। আগের রাইটারের আগের বছরের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া ছিল, এই বছরটা নাই, আফসোস। না দিয়া গাজেজ মুসার পেজ বাঁচাইছে, খরচ বাঁচাইছে, কিন্তু বইয়ের দাম কমায় নাই। বইয়ের দাম যা বাড়ছে, বই কিনতে কিনতে ফকির হয়ে যাওয়া লাগবে। 1 2 3 4 একটা দিই, 1 2 3 4। তোমরা জানো আমাদের সময় বই কতটুকু ছিল? 250 পৃষ্ঠা, এইটুকু।
প্রত্যেকটা বইয়ের লিমিট দেওয়া ছিল 264 পৃষ্ঠার মধ্যে বই বানাইতে হবে। কত ছোট বই ছিল, আর একটা বইয়ের দাম সর্বোচ্চ ছিল 150 টাকা থেকে 200 টাকা হাইস্ট। ইভেন আমি 96 টাকা দিয়েও বই কিনছি, 96 টাকা সম্ভবত আজমল স্যার উদ্ভিদবিজ্ঞান বই 96 টাকা দাম ছিল, আর এখন 400 টাকা নিচে কোনো বই নেই। বইয়ের দামগুলো আসলে কাগজের দাম বাড়ছে, তো কাগজের দাম বাড়ার কারণে বইয়ের দাম বেড়ে গেছে। আমাদের সময় বইগুলো সাইজ ছিল ওই তো 250 থেকে 300 পৃষ্ঠা হাইস্ট। 300 পৃষ্ঠা হয়ে গেলে বইয়ে পারমিশন পাইতো না। 300 পৃষ্ঠা হয়ে গেলে বই ছাপানোর জন্য পারমিশনই পাইতো না স্যারেরা। এটা গাইডলাইন দেওয়া ছিল যে বই ছাপানোর যদি পারমিশন নিতে হয়, 2014 সালে এরকম নিয়ম করছিল। 2014 সালে নতুন বই আসলো যখন, তখন যে বই ছাপাইতে গেলে লেখকদের অবশ্যই 250 পৃষ্ঠার মধ্যে বই করতে হবে, 250 পৃষ্ঠা। এর উপরে হইলেই ওই বই এনসিটিভি থেকে পারমিশন পাবে না। তো একবার পারমিশন নিয়ে দাও, লাগাও, পৃষ্ঠা বাড়াও বইয়ে। আচ্ছা, তো দেখো গ্রন্থি, এই দিকে থাকবে গ্রন্থি, তার থাকবে গ্রন্থি থেকে কি হরমোন আসি হরমোনের কাজ। গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে সেই সকল কোষ বা টিস্যু বা অঙ্গ যেখান থেকে বিভিন্ন রকমের রস খরিত হয়। রসটা এনজাইমও হইতে পারে, হরমোনও হইতে পারে। এনজাইম হলে বহিঃক্ষরা গ্রন্থি, হরমোন হলে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে মিওসিস হয় না, হাফ ক্রোমোজোমের স্পার্ম হয় না। স্পার্ম তো প্রয়োজনই নাই, স্পার্মের তো ওইখানে প্রয়োজনই পড়তেছে না। ওইখানে মানে সরি মিওসিসের তো প্রয়োজনই পড়তেছে না। ওই হাফ ক্রোমোজোম থেকে যেটা আসে ওইটাই স্পার্ম হিসেবে থাকবে। শুক্রাণু ডিম্বাণু তৈরি করার জন্য তাদের মিওসিসে যাওয়া লাগে না। আচ্ছা, গ্রন্থি, প্রথম যে গ্রন্থি সেই গ্রন্থিতে থাকবে তাদের মস্তিষ্কে ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ। প্রথম গ্রন্থির নাম হবে কি? ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ। দেখো ইন্টার মানে মধ্যবর্তী, আর সেরেব্রাম নামটা দেখে কি মনে হচ্ছে? ব্রেনের টাইপের কিছু না? ব্রেনের অংশ যে সেরেব্রাম, সেরেবেলাম, মেডুলা, মনে আছে ব্রেনের অংশ? তাহলে ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ। ও আচ্ছা, এর অবস্থানটাও লাগবে, অবস্থানটাও লাগবে। অবস্থানটাও লাগবে, অবস্থান এইটুকুতে লিখে ফেলা যাবে। মানে গ্রন্থিকোষটার অবস্থান কোথায়? দেখো ইন্টার সেরিব্রাল গ্রন্থিকোষ, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে এটার অবস্থান কোথায় হবে? ঘাসফড়িংয়ের মস্তিষ্কে। এবং মনে রাখবা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ব্রেন থেকে বা মাথা এই জায়গা থেকে যত হরমোন আসে, এই হরমোনগুলা নর্মালি অন্য জায়গায় যেয়ে বেশি কাজ করে। যেমন ধরো এখান থেকে আসে গ্রোথ হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে, আর গ্রোথ হরমোন সারা দেহের মধ্যে কাজ করে। এখান থেকে আসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে, যেটা কাজ করে কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। তারপর সেই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন, মানে ব্যাপারটা কি? হরমোন দুই রকমের, একটা হচ্ছে ট্রপিক হরমোন, একটা হচ্ছে লোকাল হরমোন। ট্রপিক হরমোন, লোকাল হরমোন। ট্রপিক হরমোনগুলো কি? সে অন্যকে কি করে? উদ্দীপনা দেয়। তোমাদের একটু কিছু কনসেপ্ট তোমাদের একটু এখানে দিয়ে দিই, হরমোনের একটু কনসেপ্ট তোমাদেরকে দিই। কনসেপ্ট দেখো, আমাদের এই এই কার মাইক অন রে? এই হচ্ছে আমাদের ব্রেন, ঠিক আছে? তো এই ব্রেনের এই জায়গায় একটা গ্রন্থি আছে মাঝ বরাবর, এই গ্রন্থির নাম কি? এখানে একটা অংশ আছে, যে অংশের নাম হচ্ছে হাইপোথ্যালামাস। কি নাম? হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসের ঠিক নিচেই একটা গ্রন্থি আছে, যে গ্রন্থির নাম কি? পিটুইটারি। পিটুইটারি। এই পিটুইটারি গ্রন্থি থেকে অনেক হরমোন খরিত হয়। এর মধ্যে যেমন কি? জিএইচ মানে কি? গ্রোথ হরমোন। তারপরে টিএসএইচ, যার মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে আছে জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। এই দুটো নিয়ে আমার মেন কথা। টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং ওগুলো কিন্তু কনসেপ্ট,
হরমোন। আর জিটিএইচ মানে কি? গোনাডো ট্রপিক হরমোন। মজার বিষয় হচ্ছে খরিত হচ্ছে আমাদের ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে, ব্রেনের সাথে লাগানো অবস্থায়। এখন দেখো এইখানে আমাদের ব্রেন আর এইখানে আমাদের গলা। গলা কত নিচে না? গলা কোন জায়গায়? এই যে এই জায়গায়। ধরো এটা তো মাথা, মাথার পর এখানে ঘাড়, তাহলে এখানে কি থাকবে? গলা। গলার মধ্যে এরকম প্রজাপতি আকৃতির একটা গ্রন্থি আছে। কোথায়? গলায়। কোথায়? গলায়। এই গ্রন্থির নাম হচ্ছে কি গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড কিন্তু হরমোন না। অনেকে বলে থাইরয়েড হরমোন বেড়ে গেছে, আসলে ভাই থাইরয়েড তো হরমোন না। থাইরয়েড হচ্ছে টিস্যু যেখান থেকে হরমোন বের হয়, বুঝছো? থাইরয়েড কি? থাইরয়েড হচ্ছে একটা বলতে পারো অঙ্গ, যে অঙ্গ থেকে যে হরমোন আসবে, যে অঙ্গ থেকে বিভিন্ন কি আসবে? হরমোন আসবে। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি গলায়। জননাঙ্গ কোথায়? আরও নিচে আমাদের বডির। আমাদের বডি অনেক নিচে জননাঙ্গ না? খেয়াল করো আমাদের বডির কত নিচে কি এটা হচ্ছে ওভারি। ওভারি স্ত্রী জননাঙ্গ কত নিচে। তারপরে পুরুষ জননাঙ্গ কোথায়? আরও নিচে, টেস্টিস বা শুক্রাশয়। পুরুষ জননাঙ্গ কোথায়? আমাদের বডির আরও নিচে, অনেক নিচে। খেয়াল করো কত দূরে। কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে, ও তার মধ্যে একটা জিনিস বলি, এই যে পুরুষ শুক্রাশয় থেকে যে হরমোনটা আসবে সেই হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। কি হরমোন? টেস্টোস্টেরন। যার ফলে একটা পুরুষ পুরুষ সুলভ বৈশিষ্ট্য পাবে অথবা তার শুক্রাণু তৈরি হবে এটা দিয়ে। আর স্ত্রীদের দেহ থেকে কি হরমোন আসে? ইস্ট্রোজেন। যে ইস্ট্রোজেনের ফলে ডিম্বাণু তৈরি হয় এবং নারী নারী সুলভ আচরণ পায়। বাট এটা কখন তৈরি হবে জানো? যখন যখন পিটুইটারি গ্রন্থি থেকে, যখন পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসে, স্টিমুলেশন মানে কি? উদ্দীপনা। কোথায় দিবে? থাইরয়েড গ্রন্থিতে। তারপরে থাইরয়েড গ্রন্থি তার যে হরমোন আছে T3 T4 এটসেট্রা, এগুলো কি করবে? ক্ষরণ করবে। তেমনি গোনাডোট্রপিক হরমোন কই থেকে ক্ষরণ হয়েছে? পিটুইটারি থেকে। সে যায় কোথায় উদ্দীপনা দিবে? ডিম্বাশয়ে। সে যায় কোথায় উদ্দীপনা দিবে? শুক্রাশয়ে। তারপর শুক্রাশয় কি তৈরি করবে? তার হরমোন তৈরি করবে। এইগুলা যে পরে তার কাজ করবে। তার মানে কি? মেন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, যেগুলো শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে। মেন হরমোন হচ্ছে কি? T3 আর T4, যেগুলো আমাদের দিয়ে থাইরয়েডের কাজ করবে। বাট এরা কখন ক্ষরণ হয়েছে? যখন তাদেরকে এসে উদ্দীপনা দিছে কি? আরেকটা হরমোন। সেগুলো আবার কোন জায়গা থেকে ক্ষরণ হয়েছে? পিটুইটারি থেকে। তাহলে এই যে পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয়েছে এটাকে বলা হয় ট্রপিক হরমোন। অন্য জায়গায় যে কি করছে এরা? কাজ করছে। অন্যকে কি করছে? স্টিমুলেশন দিছে। স্টিমুলেশন মানে কি? উদ্দীপনা দিছে। যার ফলে সেই উদ্দীপনা পেয়ে অন্যরা কি হয়েছে? তার হরমোন ক্ষরণ করতে পারছে। এই জিনিসটা আমরা এখানে দেখবো। এটা কনসেপ্ট, এটা কনসেপ্ট। আর এখন এখানে যেটা পড়তেছি এটা হচ্ছে মেমোরাইজ। এগুলো থেকে এমসিকিউ আসে। মেমোরাইজ। তাহলে ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে অবস্থান কোথায়? মস্তিষ্কে। এইখান থেকে যে হরমোনটা ক্ষরণ হবে সেই হরমোনের নাম হচ্ছে, এই হরমোনটার নাম হচ্ছে প্রোথোরাসিকো, প্রোথোরাসিক, প্রোথোরাসিক ট্রপিক, প্রোথোরাসিক ট্রপিক হরমোন। কি হরমোন? প্রোথোরাসিক ট্রপিক হরমোন। এখন আসো আরেকটা কনসেপ্টে মনে রাখবা, মেডিকেলে গেলে এটা তো খুবই কাজে লাগবে। থোরাক্স মানে কি? বক্ষ। অ্যাবডোমেন মানে কি? কি? উদর। এই দুইটা টপিক দিয়ে মেডিকেলে পড়ানো শুরু করে। যখন তুমি ডাক্তারি পড়তে যাবা মেডিকেলে পড়ানো শুরুই করবে থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন দিয়ে। থোরাক্সে পড়াবে হার্ট আর লাংস, আর অ্যাবডোমেনে পড়াবে কি? পাকস্থলী, ক্ষুদ্রান্ত এটসেট্রা। তাহলে থোরাক্স মানে কি? বক্ষ। থোরাক্স মানে কি? বক্ষ। তাহলে এইখানে যে লিখছি প্রোথোরাসিকোট্রপিক হরমোন, এর মানে কি? ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে যে হরমোনটা আসবে সেটা কি হরমোন? কি হরমোন? তার মানে সে কোথায় যে কাজ করবে? অন্য জায়গায় যে কাজ করবে, রাইট? ট্রপিক হরমোন কোথায় কাজ করে? অন্য জায়গায় যে।
আর প্রোথোরাসিক, থোরাক্স মানে কি বুক, আর প্রো মানে অগ্রবক্ষ। তার মানে এই যে ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে যে হরমোনটা আসতেছে, এ এসে কোথায় যে উদ্দীপনা দিবে? বুকে যে উদ্দীপনা দিবে। তাহলে ব্যাপারটা চিন্তা করো, এ হচ্ছে পিটুইটারি, আর এই হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে যে উদ্দীপনা দিবে কোথায়? থাইরয়েডকে। কোথায়? থাইরয়েডকে। এটার জন্য তোমাদের এত কিছু বুঝাইছি। এটাকে মস্তিষ্ক হরমোনও বলা হয়। আর তার কাজ কি? তার কাজ হচ্ছে প্রো, তার কাজ কি? তার কাজ হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপনা। তার কাজ কি? প্রোথোরাসিক গ্রন্থিকে কি করা? উদ্দীপনা দেওয়া। তাইলে আমরা কি বুঝতেছি? আর একটা গ্রন্থির নাম আমরা জানতে যাচ্ছি, সেটা কি? সেটা কি গ্রন্থি? প্রোথোরাসিক গ্রন্থি। তাহলে ব্যাপারটা কেমন হইলো দেখো তো। মস্তিষ্ক থেকে আসছিল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সে যে কোন গ্রন্থিকে ঠেলা দিছে, তার ফলে থাইরয়েড তার গ্রন্থির ক্ষরণ করতে পারছে। সেম ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ, পিটুইটারির মতো কেন, কোন ইন্টারসেরিব্রাল মানে কি মাথা, সেখান থেকে আসছে কি প্রোথোরাসিক ট্রপিক হরমোন, সে যে কোন কোন গ্রন্থিকে গুতা দিছে? প্রোথোরাসিক গ্রন্থিরে গুতা দিছে। গুতা দেওয়া মানে তো বুঝোই উদ্দীপনা দেওয়া। তাহলে দেখো প্রোথোরাসিক গ্রন্থি, তাহলে প্রোথোরাসিক গ্রন্থি নাম দেখেই বুঝতে পারতেছি না, প্রোথোরাক্স মানে কি অগ্র বক্ষ, নামের মধ্যেই কিন্তু আছে সবকিছু। ওকে, সে কি ক্ষরণ করবে? সে কি ক্ষরণ করবে দেখো, বুক থেকে কি আসে? বুক থেকে ডানা আসে, তাই না? ডানা আসে, আর ডানাটা থেকে মনে রাখবা, ডানা তোর বাচ্চার থাকে না, বড়দের থাকে। এখান থেকে মনে রাখবা, এখান থেকে যেই হরমোনটা আসে, হরমোনের নাম হচ্ছে একডাইসন হরমোন। কি হরমোন? এক ডাইসন হরমোন। একটু আগে হরমোনটার নাম লিখছিলাম না আমরা, বলো তো? এক ডাইসন হরমোন। সে কি করে? সে খোলস মোচনকে নিয়ন্ত্রণ করে। কি করে? খোলস মোচন নিয়ন্ত্রণ করে। তাহলে এখন উল্টা দিক থেকে আসো, মেন লক্ষ্য ছিল খোলস মোচন করা, তার জন্য দরকার কি ছিল? এক ডজন হরমোন। সেটা কার কাছ থেকে আসতো? প্রোথোরাসিক থেকে। বাট সেই প্রোথোরাসিককে উদ্দীপনা দেওয়ার জন্য লাগলো প্রোথোরাসিক টপিক হরমোন। সেটা কার কাছ থেকে আসলো? এখান থেকে। দুগুলো কিন্তু লিঙ্কড গেল। আচ্ছা, এরপরে যে হরমোনটার নাম হবে, যে গ্রন্থিটার নাম হবে, সেটার নাম হচ্ছে কর্পোরা অ্যালাটা। কর্পোরা, কর্পোরা অ্যালাটা, কর্পোরা অ্যালাটা, কর্পোরা অ্যালাটা। এই হরমোনটার অবস্থান কোথায়? কর্পোরা অ্যালাটার অবস্থান হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি জননতন্ত্রে অবস্থান করে, অর্থাৎ মানে এই এই গ্রন্থিটা আসে হচ্ছে নর্মালি এর প্রজনন তন্ত্রের কাছ থেকেই। এটা আগে লেখা ছিল পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থি থেকে। ঠিক আছে, তাহলে এটা এভাবে লিখে রাখো জননাঙ্গে, লেখা রাখো জননাঙ্গ, জননাঙ্গ লিখলেই হবে। ঠিক আছে, এইখান থেকে দুইটা হরমোন আসে, একটা হচ্ছে জুভেনাইল হরমোন, একটা হচ্ছে কি, একটা হচ্ছে জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোনটার নাম কিন্তু আমরা আগেও পড়ছি, জুভেনাইল হরমোন। এটা প্রয়োগ করে কি করা হইতো? এটা প্রয়োগ করে মশাকে বন্ধা করা হয়তো। মনে করো স্টিয়ানোফিলিস মশাকে আমরা নিয়ন্ত্রণ করবে, এখানে জুভেনাইল হরমোন পড়াইছিলাম। আরেকটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। আরেকটা কি? গোনাডোট্রপিক হরমোন। খেয়াল করো, যখন সে নিম্ফ অবস্থায় থাকবে, বাচ্চা অবস্থায় থাকবে, তখন আসবে কোনটা? জুভেনাইল। আর প্রাপ্তবয়স্ক হইলে কোনটা? গোনাডোট্রপিক। তা জুভেনাইল হরমোন কি করবে? জুভেনাইল হরমোন নিম্ফ দশাকে দীর্ঘায়িত করবে, নিম্ফ দশাকে দীর্ঘায়িত করবে। তোমার একটু মনে করে দেখো ভাইয়া, একটু মনে করে দেখো, তোমাদের যখন মশকি নিধন পড়াইছিলাম, ওখানে একটা কথা লেখা ছিল ম্যালেরিয়াতে, ম্যালেরিয়া আটকাইতে গেলে অ্যানোফিলিস মশা আটকাইতে হবে। অ্যানোফিলিস মশা আটকানোর উপায় কি? জুভেনাইল হরমোন পানিতে প্রয়োগ করা। জুভেনাইল হরমোন দিলে মশা কি হইতে পারে না? বড় হইতে পারে না। দেখো এখানে কিন্তু সেম জিনিসই বলছে, এই জুভেনাইল হরমোন যতক্ষণ ঘাসফড়িং ক্ষরণ করবে, ততক্ষণ পর্যন্ত ঘাসফড়িংটা কি হইতে পারবে না? পূর্ণাঙ্গ হইতে পারবে না। সে কি অবস্থায় থেকে যাবে? নিম দশায় থেকে যাবে। কারণ নিম দশাকে দীর্ঘায়িত করতেছে কোন হরমোন? জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোন যতদিন ক্ষরণ হবে, ততদিন পর্যন্ত ঘাসফড়িংটা কি অবস্থায় থাকবে? নিম্ফ অবস্থায় থাকবে। সে যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে, পূর্ণাঙ্গ হয়ে যাবে, তখন কোন হরমোন ক্ষরণ করা শুরু করবে? মেইন গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোন কি করছিল আমাদের?
আমাদের প্রজনন তন্ত্রে যে কি দিছিল, উদ্দীপনা দিছিল, এরা ঘাসফড়িং প্রজনন তন্ত্রে উদ্দীপনা দিবে এবং আস্তে আস্তে নিম থেকে জননাঙ্গ তৈরি হওয়া শুরু করবে। জননাঙ্গ গঠন ও পরিপক্কতা, জননাঙ্গনের গঠন এবং পরিপক্কতা করবে। ক্লিয়ার? একজন বলতেছে ভাই নিম দশা কি, এই ক্লাসের শুরুতে পড়াইছি, পড়ে আসবা, ক্লাসে লেট করে আসো, আবার এসে প্রশ্ন করো। বুঝা না, না বুঝলে বুঝাই দেওয়া যায়, ক্লাসে লেট করে এসে প্রিভিয়াস প্রশ্ন করলে সময় বিরক্ত লাগে না? তারপরে দেখো লাস্ট গ্রন্থি কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা। কার্ডিয়াক, কার্ডিয়াক মানে কি? হার্ট। কার্ডিয়াক মানে হার্ট, আসলে এখানে মিলে না। এটার অবস্থান মস্তিষ্কের পাশে, আর ডোন্ট নো কেন এরকম নাম দিছে। মস্তিষ্কের পেছনে, পেছনে মস্তিষ্কের পেছনে, গ্রাসনালীর দুই পাশে। আসলে মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর দুপাশে, গ্রাসনালীর দুপাশে বলতে আসলে ওই হার্টকে বোঝায়। এখান থেকে খাওয়ানো হবে গ্রোথ হরমোন, এখান থেকে খাওয়ানো হবে খুবই সহজ গ্রোথ হরমোন। এখান থেকে যে হরমোন খাওয়ানো হবে তার নাম কি? গ্রোথ হরমোন। আর গ্রোথ হরমোনের কারণে ঘাসফড়িং কি হবে? বৃদ্ধি হবে, বৃদ্ধি ও আকৃতি। শেষ। তাহলে দেখো চারটা গ্রন্থি, ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ, প্রথরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা আর কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা গ্রোথ হরমোন ক্ষরণ করে, বৃদ্ধি করে। অবস্থান কোথায়? মস্তিষ্কের দুই পাশে গ্রাসনালীর কাছাকাছি, মানে গলবিলের কাছাকাছি, মানে ওই হার্টের মাথার দিকে আর কি। কর্পোরা অ্যালাটা থেকে কি? জুভেনাইন আর গোনাডোট্রপিক। জুভেনাইনের কারণে নিম দশায় বেশি দিন থাকে, আর গোনাডোট্রপিক হরমোন ক্ষরণ হলে সে পূর্ণাঙ্গ যৌনাঙ্গ তৈরি করা শুরু করে। ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে সে প্রথরাসিক ও ট্রপিক হরমোন ক্ষরণ করে, যেটা যেটা প্রথরাসিক গ্রন্থিতে যে উদ্দীপনা দেয়, প্রথরাসিক গ্রন্থি উদ্দীপনা পেয়ে অ্যাড্রেসন হরমোন ক্ষরণ করে, অ্যাড্রেসন হরমোন মোচন করে। দ্যাটস ইট। এমসিকিউর জন্য এই হরমোনগুলোর নাম অনেক গুরুত্বপূর্ণ। হরমোনগুলোর অবস্থানের থেকে হরমোনের নাম, গ্রন্থির নাম এবং তার কাজ, অবস্থানগুলো অত বেশি পরীক্ষা আসে না। ঠিক আছে, ডান। ও একটা জিনিস মনে রাখবা, নিমফের বর্ণটা ফ্যাকাশে। কি মনে রাখবা? নিমফের বর্ণটা কি? ফ্যাকাশে, পুরাপুরি সবুজ হয় না। যে আসছিলা শোনো, নিমফ কি? নিমফ মানে হচ্ছে বাচ্চা ঘাসফড়িং। ঘাসফড়িংটা যখন পূর্ণাঙ্গ হয় তার আগে সে 5টা নিমফ দশা ত্যাগ করে, 5বার খোলস মোচন করে, ছোট্ট ঘাসফড়িং অবস্থায় থাকে। ছোট্ট ঘাসফড়িং দেখতে বড় ঘাসফড়িংয়ের মতোই, পার্থক্য হচ্ছে তার পাগুলো ছোট থাকে, ডানা থাকে না, জননতন্ত্রগুলো থাকে না, মানে জননঙ্গ থাকে না। বাট দেখতে কেমন মনে হয়? পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মতোই মনে হয়, সাইজটা কি একটু ছোট। এটাকে নিমফ বলে। আর নিমফের কালারটা পুরাপুরি সবুজ হয় না, একটু ফ্যাকাশে সবুজ টাইপের হয়। ঠিক আছে, তাহলে নিমফ একটু ফ্যাকাশে হয়, এটা একটু অ্যাড করে রাখো। নিমফ একটু ফ্যাকাশে। নিমফের আকৃতিটা কেমন? নিমফের ইয়েটা কেমন? ফ্যাকাশে। ডান। তাহলে আমাদের জনন থেকে যা যা দরকার ছিল সব মোটামুটি পড়া হয়ে গেছে। এরপরে এখন আমাদের লাস্ট যে টপিকটা বাকি আগের ক্লাসের, সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। রেচন পড়বো, তাইলে আমাদের ঘাসফড়িংয়ের ব্যাপার সব শেষ। রেচনটা ইচ্ছা করে একটু বাদ রাখছিলাম আমি, ভাবছিলাম রেচনটা পড়াই দিব। তো রেচন থেকেও সৃজনশীল প্রশ্ন আসে যে উক্ত প্রাণীটির রেচনতন্ত্রের বর্ণনা করো। ঠিক আছে, এটাও আসে, সৃজনশীলে আসে। তাহলে চলো আমরা সৃজনশীলে একটা প্রশ্ন পড়তে যাচ্ছি, ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। নলেজে আসে, নলেজে কি আসে? গঠন ও কার্য পদ্ধতি। কোথায় আসে? সৃজনশীলে আসে, গঠন ও কার্য পদ্ধতি। আচ্ছা, প্রধান রেচনাঙ্গ, প্রধান রেচনাঙ্গের নাম, প্রধান রেচনাঙ্গ, প্রধান রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। নামটা কি চেনা চেনা লাগে? বলো বলো, নামটা কি চেনা চেনা লাগে? লাগার তো কথা। প্রজনন পরিপাক যখন পড়েছিলাম তখন বলছিলাম না? বলো তো,
পরিপাক যখন পড়াইছিলাম তখন বলছিলাম থোরাক্স অ্যাবডোমেন কেটে দিলাম, এটা তো আর এই চ্যাপ্টারে কোনো কিছু না, ওটা সরাই দিলাম। তোমরা যদি লিখে রাখো তাহলে তো ভালো। দেখো মালপিজিয়ান নালিকা কিন্তু প্রজনন এই পরিপাক তন্ত্রের সময় কিন্তু পড়াইছিলাম, হ্যাঁ। তো মালপিজিয়ান নালিকা নর্মালি কতগুলা, প্রায় 100টা, 100টি। প্রতি ঘাসফড়িংয়ের কয়টি? প্রতি ঘাসফড়িংয়ের প্রায় 100টি। প্রায় কয়টি? 100টি। ওই চিহ্ন দিয়ে বুঝাইছি আর কি, প্রায় প্রায় 100টি মালপিজিয়ান নালিকা থাকে, নালের মতো। আমাদের যেরকম কিডনি থাকে, ওদের তো আর কিডনি নাই, ওদের হচ্ছে মালপিজিয়ান নালিকা। বা এই এক একটা মালপিজিয়ান নালিকাকে তুমি হচ্ছে একটা নেফ্রন হিসাবে চিন্তা করতে পারো। কি হিসাবে? নেফ্রন হিসাবে। আচ্ছা, এবং এটা কিন্তু প্রথম অধ্যায় ছিল, প্রথম অধ্যায়ের পড়া রেচনতন্ত্রের মধ্যে কি ছিল? মালপিজিয়ান নালিকা। আচ্ছা, এখন প্রধান রেচনাঙ্গ গেল, আরো আরো কিছু আনুষাঙ্গিক রেচনাঙ্গ আছে। কি আছে? আনুষাঙ্গিক রেচনাঙ্গ। আনুষাঙ্গিক রেচনাঙ্গ মানে কি? আরো কিছু রেচনাঙ্গ আছে যেগুলো দেহ সে তার দেহের ময়লা কি করতে পারে। আচ্ছা, রেচন মানে কি এটা তো বলি নেই। রেচন মানে হচ্ছে দেহ থেকে ময়লা বের করে দেওয়া। দেহ থেকে কি বের করে দেওয়া? ময়লা বের করে দেওয়া। আর দেহের ময়লা বলতে বেসিক্যালি নাইট্রোজেন ঘটিত ময়লা। কি ময়লা? নাইট্রোজেন ঘটিত ময়লা। 19 তো আমরা পড়ছি, তাই না? দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করে দেওয়ার প্রক্রিয়া কি? রেচন। বাট সবসময় যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য হবে এমন কিন্তু না, নাইট্রোজেন ছাড়াও বর্জ্য কিন্তু হইতে পারে। যেমন আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, নিঃশ্বাস, এটাও কিন্তু এক ধরনের কি? রেচন। আমরা যে ঘাম ত্যাগ করি, এটাও কিন্তু এক ধরনের কি? রেচন। ঘামে কি সব নাইট্রোজেন জাতীয় পদার্থ? না, ঘামে লবণ পদার্থ বেশি। তাহলে রেচনে নর্মালি 80% রেচনই হয় কিডনি দিয়ে, 80% রেচনই হয় কিডনি দিয়ে। এবং এখানে কিডনি দিয়ে কি বের হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য বের হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড এটসেট্রা। কিন্তু ঘাসফড়িং, কিন্তু দেখো আমাদের কি 80% রেচন আমি বললাম মানে কিডনি দিয়ে হচ্ছে, বাট তারপরেও কি বাকি তো আরো কিছু আছে, তাই না? বাকি আরো কত পার্সেন্ট? 20%। সেই 20%-এ তো কি বের হচ্ছে? ঘাম, কার্বন ডাইঅক্সাইড, ওইগুলো তো গুরুত্বপূর্ণ। তাহলে রেচন হইতে গেলে সবসময় নাইট্রোজেন ঘটিত হবে এমন কি? না। এবারে ঘাসফড়িং এর রেচন হইতে গেলে তো সবসময় মালপিজিয়ান নালিকা দিয়ে রেচন হবে তা কিন্তু না, আরো কিছু আছে আমাদের। যেরকম কি আছে? ঘাম, তারপরে বমি, তারপরে যেটাকে বলি আমরা কি বললাম একটু আগে, কার্বন ডাইঅক্সাইড। তো এরকমও আছে এদের ক্ষেত্রে। তো একজন বলছে রেশন মানে হাগু করা, আর দুব্বেটা রেশন মানে হাগু না, হাগু তো মল ত্যাগ, ওটা তো অন্য জিনিস। আর দেখো আরো কিছু রেশন অঙ্গ আছে, সেই রেশন অঙ্গগুলোর নাম কি? 4টা আরো রেশন অঙ্গ আছে, আরো 4টা আনুষঙ্গিক রেশন অঙ্গ আছে। ইউরেট কোষ, ইউরেট কোষ, ইউরেট কোষ, ইউরিয়া থেকে মনে রাখবে, ইউরেট কোষ, ইউরিকস গ্রন্থি। দেখো নামগুলো কিন্তু কাছাকাছি, তাই না? ইউরিকস, ইউরেট কোষ, ইউরিকস গ্রন্থি, ইউরেট কোষ, ইউরিকস গ্রন্থি, নেফ্রোসাইট। নেফ্রোসাইট নামটা একদম পুরোপুরি নেফ্রনের মতো না। আরেকটা হচ্ছে কিউটিকল, আরেকটা হচ্ছে কি? কিউটিকল। এগুলো হচ্ছে আনুষঙ্গিক রেচন অঙ্গ, মানে এরাও কি করে? রেচন করে। এগুলো এগুলো থেকে এমসিকিউ আসে, কিন্তু এমসিকিউ কিন্তু কোথায় আসে? আনুষঙ্গিক রেচন অঙ্গ কিন্তু এমসিকিউতে আসে। নিচের কোনটি ঘাসফড়িংয়ের আনুষঙ্গিক রেচন অঙ্গ? এমসিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে? আনুষঙ্গিক রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ কে? মালপিজিয়ান নালিকা। এটাও কিন্তু এমসিকিউতে খুব আসে। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। এটা কিন্তু এমসিকিউতে খুব আসে। এর আবিষ্কারককে বিজ্ঞানী মার্সেলো মালপিজি। এর আবিষ্কারক হচ্ছে মার্সেলো মালপিজি। মার্সেলো মালপিজি আবিষ্কারক। আবিষ্কারকের নামটা জেনে রাখো, মার্সেলো মালপিজি। এটাও এমসিকিউতে আসে, এম লিখে দিচ্ছি যেগুলো এমসিকিউতে আসে। ওকে, এখন আমরা একটু এতে যাব, এই মালপিজিয়ান নালিকার গঠনটায় যাব। আগে মালপিজিয়ান নালিকাটা আমাদের আগে দেখতে হবে, মালপিজিয়ান নালিকাটা আগে আমাদের দেখতে হবে। আচ্ছা, মালপিজিয়ান নালিকা দেখানোর আগে আগে একটু আমি তোমাদের আনুষঙ্গিকগুলো পড়াইনি। আনুষঙ্গিকগুলো ইজি বেশি, হ্যাঁ। আনুষঙ্গিকগুলো পড়াইনি, এটা তোমাদের সহজ হবে। এবং আনুষঙ্গিকগুলো আমি বই থেকেই দেখাই দিই তোমাদেরকে, এগুলো সহজ বেশি। আনুষঙ্গিকগুলো আগে দেখাই। দেখো 4টা আনুষঙ্গিক রেশন অঙ্গ। কয়টা? 4টা। কয়টা? 4টা। এবং এই 4টার আমি স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে দাগায় দাগায় পড়াই দিব। এই 4টা এমসিকিউতে আসে। এমসিকিউতে আসে শুধু তা না, সৃজনশীলও আসতে পারে। এদের প্রধান রেশন অঙ্গ ব্যতীত আর কি আছে?
আনুষঙ্গিক রেচনাঙ্গ আছে, আলোচনা করো। জীববিজ্ঞান ক্লাসে কুতুব স্যার পড়াচ্ছিলেন যে একটা আর্থ্রোপোডা প্রাণী আছে যাদের দেহে সুতার মতো কি আছে, রেচনাঙ্গ আছে। তিনি আরও বললেন এদের দেহে আরও কিছু আনুষঙ্গিক রেচনাঙ্গ পাওয়া যায়। তারপরে সৃজনশীলে গতে প্রশ্ন করলো উক্ত প্রাণীটির রূপান্তরে হরমোনের ভূমিকা আলোচনা করো, তখন তোমাকে আলোচনা করতে হবে হরমোন গ্রন্থিগুলা। আর 4 নম্বরে বলবে যে কুতুব সাহেবের শেষোক্ত বক্তব্যটি ব্যাখ্যা করো, তখন তোমাকে কিন্তু মাল্টিজার নালিকা আনসার করতেই পারবে, তোমাকে আনসার করতে বলছে কোনটা, এই আনুষঙ্গিকগুলা আসে কিন্তু প্রশ্ন এগুলো। ঠিক আছে, তো কুতুব সাহেব ক্লাসের মধ্যে অনেক কিছুই পড়ায়, তো যেগুলো যেগুলো পড়ায় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো এইখানে আমি এটা মার্চ করে দিলাম, এখান থেকে তোমাদের দাগায় পড়াই দিই। তাহলে 4টা আনুষঙ্গিক রেচনাঙ্গ আছে। ওকে, 4টা রেচনাঙ্গ আছে, 4টা রেচনাঙ্গের নাম আগে জানতে হবে। ইউরেট কোষ, ইউরিকস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কি কিউটিকল। ও আরেকটা কথা বলে রাখি, বলতো মানুষের প্রধান রেচন পদার্থ কি? আমরা কোন রেচন পদার্থটা বেশি ত্যাগ করি? জেনে রাখো, ইউরিয়া। কি? ইউরিয়া। আর ঘাসফড়িংয়ের বেলায় ইউরিক অ্যাসিড। ঘাসফড়িংয়ের বেলায় কি? ইউরিক অ্যাসিড। আমরাও ইউরিক অ্যাসিড ত্যাগ করি, বাট আমাদের মূত্রের মধ্যে ইউরিক অ্যাসিড থেকে বেশি কোনটা থাকে? তার মানে কি আমরা সারা দেহ থেকে ময়লাই তো বের করে দিই মূত্রের মাধ্যমে, রাইট? এই মূত্র কে তৈরি করে? কিডনি। এই মূত্রের মধ্যে দেহের জন্য যত বিষাক্ত পদার্থ সেগুলো বের হয়ে যায়। এর মধ্যে সব থেকে বিষাক্ত পদার্থের মধ্যে একটা হচ্ছে কি? ইউরিয়া। আরেকটা হচ্ছে কি? ইউরিক অ্যাসিড। আরেকটা নাম হয়তো বা তোমরা শুনছো, সেটা কি? ক্রিয়েটিনিন। শুনছো না? ক্রিয়েটিনিন টেস্ট দেয় না ডাক্তাররা? এটা কোনো দেহের বর্জ্য, এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, এগুলো দেহ থেকে বের করে দেওয়া হয়। অতিরিক্ত যা আছে, যেমন খনিজ লবণে কিন্তু বের করে দেয়। কেন বলো তো? মূত্রের মধ্যে কিন্তু পটাশিয়াম আছে, মূত্রের মধ্যে কিন্তু সোডিয়াম আছে, মূত্রের মধ্যে কিন্তু কার্বনেটও আছে, এগুলো তো আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ। বাট এগুলোকে কেন বের করে দিচ্ছে বলতে পারো? সোডিয়াম তো দেহের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে মূত্রের মধ্যে কোনো সোডিয়াম আছে, মূত্র কেন দেহ থেকে বের করে দিচ্ছে? মূত্রের মধ্যে পটাশিয়াম আছে, মূত্র কেন পটাশিয়াম বের করে দিচ্ছে? এটার মধ্যে দেহে লাগে, হার্ট চলতে গেলে পটাশিয়াম লাগে। মূত্র কেন ক্যালসিয়াম বের করে দিচ্ছে? কেন বলো তো? কেন বের করে দেয়? কারণ এগুলো অতিরিক্ত, মাত্রাতিরিক্ত কিছুই ভালো না। অতিরিক্ত যা আছে কিডনি সেগুলো কি করে দিবে? বের করে দিবে। অতিরিক্ত পানি কিডনি কি করে দেয়? মূত্র আকারে বের করে দেয়। যেহেতু তুমি বেশি পানি খেলে কি হয়? ইউরিন বেশি হয়। অতিরিক্ত যা আছে বের করবে, আর ক্ষতিকরগুলোকে কি করবে? বের করবে। এর মধ্যে আমাদের দেহে ক্ষতিকর 3টা উপাদানের নাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন। আর ঘাসফড়িংয়ের ক্ষেত্রে সব থেকে ক্ষতিকর কোনটা? ইউরিক অ্যাসিড। তো ঘাসফড়িং ইউরিক অ্যাসিডটাকে বের করবে। আচ্ছা খেয়াল করো, সহজটা দিয়ে শুরু করি, কিউটিকল। সহজটা দিয়ে শুরু করি, কিউটিকল। কিউটিকল, আচ্ছা ভাইয়া, ঘাসফড়িংয়ের দেহের বাইরের খোলসটা কি দিয়ে তৈরি? কিউটিকল। কাইটিন নির্মিত কি? কিউটিকল। কাইটিন নির্মিত কি? কিউটিকল। ঘাসফড়িং খোলস মোচন করে না? কয়বার? 5বার। আজকেই তো পড়াইছি একটু আগে। ও যখন খোলস মোচন করবে, ও জানে যে ওর খোলস মোচন হবে, এই জন্য খোলস মোচন হওয়া পর্যন্ত ও কি করে জানো? ওর দেহের যত ময়লা আছে না, খোলসের নিচে জমা করে রাখে। তো খোলস যখন মুছিতে হয়ে যাবে, ওর সাথে ময়লাও কি হয়ে যাবে? বের হয়ে যাবে। দেখো কত চালাক। এটাই বলছে যে খোলস মোচনের সময় পুরাতন কিউটিকল সহ রেচন পদার্থ কি হয়ে যায়? দেহ থেকে বের হয়ে যায়। কত চালাক দেখছো? মানে কি তুমি তোমার দেহের চামড়া বদলাই ফেলবা কিছুদিন পর পর। তুমি কি করলা? ওই চামড়ার নিচে ময়লা রেখে দিলা, চামড়াও খুলে বের হয়ে গেল, ময়লাও কি হয়ে গেল? বের হয়ে গেল। কি চালাক। ঠিক আছে, আচ্ছা। তো এইটা করতে কি হয়? এই যে নিম দশায়, খেয়াল করো এটা কখন করে? এটা অবশ্যই নিম দশায়, কারণ বড় হলে তো সে খোলস মোচন করবে? করবে না। নিম দশায় এই যে অ্যামিবার মতো কিছু অ্যামিবোসাইট কোষ, মনে আছে? ঘাসফড়িংয়ে অ্যামিবোসাইট কোষ থাকে, শ্বেত রক্তকণিকা। এরাই কি করে? এই রেশন পদার্থ সংগ্রহ করে কিউটিকল নিচে জমা রাখে। এরাই রেশন পদার্থ জমা, তাহলে কি ব্যাপারটা কি? ওই যে অ্যামিবোসাইট কোষ, এরাই ময়লাগুলাকে কি করলো? কিউটিকলের নিচে জমা করে রেখে দিল। কোন অবস্থায়? নিম দশায়। কেন নিম দশায়? কারণ বড় হইলে একবার যদি সে পূর্ণাঙ্গ হয়ে যায়, তারপর কি সে খোলস মোচন করবে? করবে না। তাহলে এই পদ্ধতিটা কখন কাজে লাগতেছে? নিম দশায়। কে জমা রাখতেছে? অ্যামিবোসাইট কোষ। সবই যদি তুমি ভুলে যাও, খালি কতটুকু মনে রাখবা জানো? পরীক্ষা যদি আসে সৃজনশীলে কতটুকু লিখবা জেনে রাখো। পরীক্ষা যদি আসে সৃজনশীলে খালি এইটুকু লিখবা, কিউটিকল। কি লিখবা জানো? কিউটিকল নিম দশায় খোলস মোচনের সময় পুরাতন কিউটিকল সহ রেচন পদার্থ পরিত্যক্ত হয়। এইটুকু লিখবা। এই যে এইটুকু, এইটুকু পরীক্ষা যদি আসে এইটুকু লিখবা সৃজনশীল। শেষ। তাহলে কতটুকু লিখবা বুঝছো তো? খালি এইটুকু। ডান। ওকে, তারপরে নেফ্রোসাইট। নেফ্রোসাইটটা কি? নেফ্রোসাইট, সাইট মানে কোষ, আর নেফ্রো মানে নেফ্রন, মানে কি নেফ্রন টাইপের কোষ। মনে রাখবা, সাইট মানে কি? কোষ। সাইটোলজি শব্দের অর্থ কি?
কোষবিদ্যা। পেরিকার্ডিয়াল সাইনাস মনে আছে, উপরের সাইনাসটা যেটা পেরিকার্ডিয়াল সাইনাস, যেখানে হার্ট আছে। হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত। নেফ্রোসাইট রেচন দ্রব্য সংগ্রহ করে রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। তার মানে এখানে সহজ কথা, হৃদযন্ত্রের পাশে কোথায় অবস্থান নেফ্রোসাইট রেচন দ্রব্য সংগ্রহ করে। তাহলে নেফ্রোসাইট হচ্ছে একটা কোষ, সেটা কোথায় অবস্থিত? হৃৎপিণ্ডের পাশে। তাহলে কি হৃৎপিণ্ডের পাশে কিছু কোষ আছে, যে কোষগুলো রেচন দ্রব্য সংগ্রহ করে এবং রক্তের মাধ্যমে দেহ থেকে কি করে দেয়? বের করে দেয়। রক্তের মাধ্যমে দেহ থেকে কি করে দেয়? বের করে দেয়। রক্তের মাধ্যমে যেহেতু বের করে, তার মানে কি ওই মালপিজিয়ান নালিকার মাধ্যমে বের করে, মেনটা যেটা। তাহলে এখান থেকে কি বলবা? নেফ্রোসাইট কোষ তার অবস্থান কোথায়? হৃদযন্ত্রের পাশে। যেহেতু হৃদযন্ত্রের পাশে, মনে রাখবে এইভাবে, যেহেতু হৃদযন্ত্রের পাশে, তাহলে কি দিয়ে ময়লা বের করবে? কি দিয়ে? হৃৎপিণ্ডের সাথে সরাসরি সম্পর্ক কার হৃৎপিণ্ডে কি সম্পর্ক করে সারা দেহে? রক্ত। তাহলে রক্তের মাধ্যমে সারা দেহ থেকে বের করে দিবে। শেষ, সহজ হিসাব, কারেক্ট করে ফেলবো একটার সাথে একটা। কিউটিকল হয়ে গেল, নেফ্রোসাইট হয়ে গেল। এবার আসি ইউরিকস গ্রন্থি। কি গ্রন্থি? ইউরিকস গ্রন্থি। পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থি, এটা পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রযোজ্য। মাশরুম গ্রন্থিতে ইউরিকস গ্রন্থি অবস্থান করায় হিমোসেল থেকে রেশন পদার্থ শোষণ করে ইউরিক অ্যাসিড রূপে জমা রাখে, সঙ্গমের সময় বের করে। তাহলে এখানে কি মনে রাখবে? খেয়াল করো, ইউরিকস গ্রন্থি কোথায়? পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে। মাশরুম গ্রন্থি কি? এদের দেহে জনন গ্রন্থিতে একটা মাশরুমের মতো একটা গ্রন্থি থাকে, এই যে এরকম টাইপের হয় দেখতে, মাশরুমের মতো। কি হয় এটুকু পড়বা, যে সঙ্গমের সময় শুক্রাণুর সাথে দেহের বাইরে বের করে দেয়। শেষ, সঙ্গমের সময় শুক্রাণুর সাথে দেহের বাইরে বের করে দেয়, এইটুকু, আর কিছু না। তাহলে কি মনে রাখবা? ইউরিকস গ্রন্থি হচ্ছে কি? পুরুষ মাশরুমের থাকে। তাহলে যেহেতু পুরুষ মাশরুমের সাথে থাকে, তাহলে সঙ্গমের সময় শুক্রাণুর মাধ্যমে ময়লা কি করে দিবে? বের করে দিবে। তো সঙ্গমের আগ পর্যন্ত ওই মাশরুম ওই ময়লাগুলো জমা রাখার জন্য কি হেল্প করছে? কোন গ্রন্থি? তাহলে কি ঘাসফড়িং সঙ্গমের সময় শুক্রাণুর সাথে কিছু বর্জ্য ত্যাগ করে। কি বর্জ্য? ইউরিক অ্যাসিড। তাহলে ওই সঙ্গমের আগ পর্যন্ত জমা রাখার জন্য কিছুটা রাখবে, সেটা কি গ্রন্থি? ইউরিকস গ্রন্থি। কোথায় থাকে? মাশরুম গ্রন্থির পাশে থাকে। সবশেষে আছে ইউরেট কোষ। এইটা খুবই মজার। তোমরা যখন তেলাপোকা কাটবা প্র্যাকটিক্যালে, তখন দেখবা কিছু তেলাপোকার চামড়া তোলার পরে, চামড়া মানে কি? কিউটিকল, কাইটিন নির্মিত কিউটিকল তোলার পরে নর্মালি কি হয়? ঘাসফড়িং এর দুইটা প্র্যাকটিক্যাল আছে, তোমাদের তিনটা প্র্যাকটিক্যাল আছে অ্যাকচুয়ালি। প্রথম প্র্যাকটিক্যাল হচ্ছে ঘাসফড়িং এর মুখপাঙ্গ আলাদা করা। তো ঘাসফড়িং তো তোমাদের নাই, তোমাদের কি এর মুখপাঙ্গ আলাদা করতে হয়? এত ঘাসফড়িং তো আর খুঁজে পাবা না, বাসা বাড়িতে তো ঘাসফড়িং খুঁজে পাওয়া যায় না, শহরে তো আরও পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? কি পাওয়া যায়? তেলাপোকা পাওয়া যায়। বাসা বাড়ি সব জায়গায়, শহরে তেলাপোকা আছে। আর তেলাপোকা ঘাসফড়িং অলমোস্ট ভাই, তাই না? কাছাকাছি। তো প্র্যাকটিক্যালটা হচ্ছে তেলাপোকার মুখপাঙ্গ আলাদা করতে হবে। তো তেলাপোকার মুখপাঙ্গ আর ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ সেম। ওইখান থেকে ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফেরিংস আলাদা করতে হয়, আলাদা করে সার্কে দেখাইতে হয় প্র্যাকটিক্যালে। এগুলো একটা প্র্যাকটিক্যাল। তো এখানে খুব কিছু কাটাছাড়া লাগে না, ঘাসফড়িংটাকে তেলাপোকাটাকে সাইড দিয়ে ধরে মুখ খুলে দেওয়া লাগে, তাহলেই হয়ে যায়। টান দিলে চিড়া দিয়ে টান দিলে খুলে চলে আসে সব কিছু। আবার সুন্দর করে সাজায় রাখতে হয়। বলছিলাম তোমাদের পড়ানোর সময় যে আমি যেভাবে আঁকাইছি প্র্যাকটিক্যাল ওইভাবেই স্যারদেরকে সাজায় দেখাইতে হয়, সেম। তো আরেকটা প্র্যাকটিক্যাল আছে, তেলাপোকার লালা গ্রন্থি দেখাও। ওই যে মনে আছে ঘাসফড়িংয়ে লালা গ্রন্থি দেখাইছিলাম, আঙুরের থোকার মতো, তেলাপোকারও সেম, একজোড়া লালা গ্রন্থি, ওটা বের করতে হয়। আরেকটা আছে তেলাপোকার পরিপাকতন্ত্র দেখাও। তো তখন সুন্দর করে সাজায় দেখাইতে হয় কাইটা। তো ওরা দেখার জন্য ঘাসফড়িংয়ের চামড়া কাইটা উঠাইতে হয়, প্রথমে কিউটিকল দুই সাইড থেকে উঠাইতে হয়। তো কিউটিকল উঠানোর পরে কিছু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখা যায় কি জানো? তেলাপোকার ক্ষেত্রে প্রচুর সাদা অংশ, আবার কিছু থাকে একদম ক্লিন। সাদা অংশগুলো বেসিক্যালি ফ্যাট। সব ঘাসফড়িংয়ে থাকবে বা সব তেলাপোকা থাকবে এমন না, ম্যাক্সিমাম থাকে অনেক ফ্যাট থাকে, সাদা তুলার মতো সাদা। যারা প্র্যাকটিক্যালি কাটছে তারা ভালো বলতে পারবে। অনেক পুরো চামড়াটা তোলার পরে, ঘাসফড়িংয়ে যে তেলাপোকা যে লাল চামড়া থাকে, লাল চামড়া তোলার পরে পুরো জুড়ে এরকম সাদা ফ্যাটের মতো থাকে, তুলার মতো। এই ফ্যাটগুলো কেন জানো? এই ফ্যাটগুলো তাদের সারা জীবন থাকে, মরার আগ পর্যন্ত থাকে। বেসিক্যালি এরা ময়লাগুলা, ওই যে রেশন পদার্থ আছে না, ময়লাগুলারা জমায়া এই তুলার মতো সাদা বর্জ্য আকারে রেখে দেয় সারা জীবন। এগুলো হচ্ছে সেই ময়লা, এভাবে থাকে, ঠিক আছে? তো এটাই বলছে, ঘাসফড়িংয়ের দেহে অসংখ্য ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে। এগুলো প্রধানত শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যকে পরিবর্তিত বা জমা রাখার জন্য, ঠিক আছে? পাশাপাশি কিছু ইউরিক অ্যাসিড ও ইউরেট কোষের মধ্যে আজীবন এগুলো জমা করে রাখে। এই চর্বি সঞ্চয়কারী কোষই হচ্ছে
ইউরেট কোষ। কি কোষ? নর্মালি সে ফ্যাট জমা রাখছে। কেন জমা রাখছে? শর্করা আমিষ জমা রাখলো, যদি কখনো খাবার না পায় সেই খাবার দিয়ে সে থাকবে। যেমন কি হয়, বেশিরভাগ প্রাণী কি করে, খাবার জমা রাখে। কেন জমা রাখে? যখন খাবার থাকবে না তখন সেটা দিয়ে কি পাবে, শক্তি পাবে। তো ওইগুলো ফ্যাট আকারে জমা রাখছে। বাট পাশাপাশি কি জমা রাখছে, কিছু ইউরিক অ্যাসিড এবং ইউরেট কোষ জমা রাখছে। মেনলি ইউরিক অ্যাসিড জমা রাখছে কোথায়, ওই ফ্যাটের মধ্যেই। তো ওইগুলোই কি কোষ, ইউরেট কোষ বা ফ্যাটি কোষ। ইউরেট কোষ মূলত কি কোষ, কি ফ্যাট, কি ফ্যাট। ওই ফ্যাটের মধ্যে খাবারের পাশাপাশি কি জমা রাখে সে, ময়লাও জমা রাখে, এবং এইভাবেই সারা জীবন থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘাসফড়িং এর অতিরিক্ত রেচন অঙ্গ। পরীক্ষা আসলে কি লিখবা, লিখবা ইউরেট কোষ। ঘাসফড়িং এর ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে, এখানে সে খাবারের পাশাপাশি ইউরিক অ্যাসিড আজীবন জমা রাখতে পারে। এভাবে সে ময়লাগুলোকে দেহ থেকে আলাদা করে জমা রাখছে, শেষ। আর তোমরা বলতে পারো ভাই সে তো দেহ থেকে বের করে নাই। ওকে ফাইন, দেহ থেকে বের করে নাই, ঠিক আছে মানলাম, বাট দেহের হিমোসিলের মধ্যে তো রাখে নাই, সে সেপারেট করে কি করে রেখে দিছে, রেখে দিছে যাতে করে মেন দেহের মধ্যে কখনো ঢুকতে না পারে। তারপর লিখবা কি, তারপর লিখবা হচ্ছে ইউরিকোস গ্রন্থি। পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থির পাশে এই ইউরিকোস গ্রন্থি থাকে। এই গ্রন্থিতে সে ময়লা জমা রাখে, সঙ্গমের সময় শুকনোর সাথে বের করে দেয়। তারপর লাগবে কি নেফ্রোসাইট। নেফ্রোসাইটে কি লাগবা, হৃদযন্ত্রের পাশে এই কোষ থাকে যেখানে সে রেচনদ্রব্য জমা রাখে এবং রক্তের মাধ্যমে বের করে দেয়। আর তারপর হচ্ছে কিউটিকল, খোলস মোচনের সময় ময়লা বের করে দেয়। দ্যাটস ইট, হয়ে গেল। ক্লিয়ার? তাহলে অতিরিক্ত রেচন অঙ্গগুলো আমরা পড়ে ফেললাম, অতিরিক্ত রেচন অঙ্গ পড়া হয়ে গেছে। এবার আমাদের প্রধান রেচন অঙ্গ পড়তে হবে, যেটা পরীক্ষা আসে। প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। এখন যেটা দেখাচ্ছে এটা কনসেপ্ট, এখন যে চিত্র এটা আঁকানোর দরকার নাই, কনসেপ্ট চিত্র, কনসেপ্ট চিত্র। মনে পড়ে, মনে পড়ে? আচ্ছা, মনে পড়ে? মনে পড়ে? হেপাটিক সিকা, তাই না? আর নিচেরটা হচ্ছে গিজার্ড। এটা কি মেজেন্টেরন বা পাকস্থলী। মেজেন্টেরনের পরে কি শুরু হয়, ইলিয়াম। ইলিয়ামের পরে পেঁচানো কোলন, কোলনের পরে রেকটাম বা মহাশয় এবং পায়ু। তাহলে কি আঁকাইলাম বেসিক্যালি আমি, ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র। বাট পৌষ্টিকতন্ত্র থেকে কি বাদ গেছে, এই লালাগ্রন্থি বাদ গেছে। পয়েন্ট টু বি নোটেড, তোমাদেরকে লালাগ্রন্থি আলাদা করে দেখাইতে হবে সুন্দর করে, দুইটা লালাগ্রন্থি এবং লালাধার সহ। লালাগ্রন্থিও দেখাইতে হবে এবং লালাধারও দেখাইতে হবে। লালাধার কি, এটা লালাধার থাকে, লালাধারের মধ্যে লালা জমা রাখে, দেখাইতে হবে তেলা পোকা কাইটা। আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে কি মেজেন্টেরন, এই জায়গাটা কি মেজেন্টেরন মানে কি মধ্যপৌষ্টিকথলি, মানে কি পাকস্থলী। আর এই জায়গাটা কি ইলিয়াম, রাইট, ইলিয়াম। ঠিক এদের সংযোগস্থলে, মেজেন্টেরন এবং ইলিয়ামের সংযোগস্থলে ভাইয়া এই যে ঠিক মানে এই জায়গাটা, তাই না? এই জায়গাটায় এইগুলাই হচ্ছে কি, এইগুলাই হচ্ছে কি মালপিজিয়ান নালিকা। কতগুলা, কতগুলা, প্রায় 100টা। এইগুলো হচ্ছে মালপিজিয়ান নালিকা, এইগুলো হচ্ছে মালপিজিয়ান নালিকা। আঁকাইছিলাম কিন্তু আগে আমরা পৌষ্টিকতন্ত্রের মধ্যে। কেন আঁকাইছিলাম জানো? এই ময়লাগুলাকে ঢুকায়, ময়লাগুলাকে আবার কোথায় পাঠায় জানো, পৌষ্টিকতন্ত্রের মধ্যে পাঠায়। পয়েন্ট টু বি নোটেড, দেখো দেহের আশেপাশে যত ময়লা আছে এই ময়লাগুলো মালপিজিয়ান নালিকার মধ্যে ঢুকবে। ঢুকে মালপিজিয়ান নালিকা ময়লাকে ভিতরে রেখা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আবার কি করে দিবে, বের করে দিবে নালিকাগুলো। দেন যেটা ফাইনালি ময়লা থাকবে, ময়লা বলতে কি ইউরিক অ্যাসিড, ওই ইউরিক অ্যাসিডটিকে সে কোথায় পাঠিয়ে দিবে, কোথায়, মেজেন্টেরন এবং ইলিয়ামে পাঠিয়ে দিবে, যাতে করে পায়ুর মাধ্যমে মলের সাথে শক্ত হয়ে কি বের হয়ে আসতে পারে, বর্জ্যটাও বের হয়ে আসতে পারে। তার মানে কি আমাদের যেরকম মূত্র আর পায়ুর জন্য, পায়খানার জন্য আলাদা কি আছে, পথ আছে। পায়ুর রাস্তা আলাদা, মূত্র রাস্তা আলাদা। পায়ুর রাস্তায় পায়খানা আসে, মূত্র রাস্তা দিয়ে মূত্র আসে। ওদের ক্ষেত্রে তা না, ওদের কি হইতেছে মূত্রটাই, অর্থাৎ কি ইউরিক অ্যাসিড, ওটাই তো মূত্র, সাথে তো একটু পানি থাকবেই, ওইটাই কোথায় ঢুকে যাচ্ছে, মলের সাথে মিশে যাচ্ছে, মলের সাথে মিশে মলের মধ্যেই বের হয়ে আসতেছে। অর্থাৎ কি এদের মল মূত্র আলাদা বলতে কিছু নাই, মলের মধ্যেই
ওই রেচন পদার্থ বের হয়ে আসতেছে। মনে থাকবে তো ব্যাপারটা? আচ্ছা, তো এই যে মালপিজিয়ান নালিকা, এই যে যেগুলা, এগুলোই কি মালপিজিয়ান মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকাগুলো সাধারণত নরক্ষম নয়। নরক্ষম নয়। নরক্ষম মানে কি? নরক্ষম মানে কি? নড়াচড়া। নর্মালি নড়াচড়া করে না, তাহলে কেমনে মলা ঢুকে? নর্মালি নরক্ষম নয়, বেসিক্যালি হিমোসিলের হিমোলিম্ফের আন্দোলনে। এই আন্দোলন আবার বর্তমান আন্দোলন না। আন্দোলন মানে দোলা। কি বলছি দেখো, এই যে 100টা মালপিজিয়ান নালিকা আছে, এটা নর্মালি নড়াচড়া করে না, বাট এর আশেপাশে কি আছে? রক্ত আছে ঘাসফড়িংয়ের। ঘাসফড়িংয়ের কি রক্তটা কেমন? মুক্ত না বদ্ধ? মুক্ত। তার মানে কি পুরো গহ্বরের মধ্যে আছে। ঘাসফড়িংয়ের রক্ত কি ওই যে দুলে না, এরকম করে দুলে না? যদিও 30 মিনিট থেকে 60 মিনিট লেগে যায় একবার চক্র সম্পন্ন করতে, বাট ওই রক্ত যখন আন্দোলিত হয়, রক্ত যখন আদান প্রদান হয়, ওই রক্তের আন্দোলনে এই মালপিজিয়ান নালিকাও কি হবে? আন্দোলিত হবে। এই আন্দোলন মানে ওই আন্দোলন না কিন্তু, আবার আন্দোলন মানে কি? নাড়াচাড়া করা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আরেকটা কনসেপ্ট চিত্র। এই জিনিসটাকে এখন আমরা বড় করে দেখব। ধরো এই হচ্ছে ঘাসফড়িংয়ের বডি, এই হচ্ছে ঘাসফড়িংয়ের বডি, বডি। আর এই জায়গাটা কি? হিমোসিল। এই জায়গাটা কি? হিমোসিল। এই জায়গাটা কি? হিমোসিল মানে কি? ঘাসফড়িংয়ের দেহের গহ্বর। আর হিমোসিলের ভিতরে ভাসমান অবস্থায় কি আছে? হিমোলিম্ফ বা রক্ত। হিমোলিম্ফ বা রক্তকে হিমোলিম্ফ বলে, এটা তো জানোই। হিমো এবং লিম্ফ একসাথে, রক্ত। রক্ত তাহলে কি ভিতরে আছে, ভাসমান অবস্থায় আছে। ঠিক এই জায়গায় আমরা কি দিছি? আমরা এই হচ্ছে মেজেন্টেরন, আর এই হচ্ছে কি? ইলিয়াম, তাই না? এটা হচ্ছে কি? মেজেন্টেরন, এটা কি? ইলিয়াম। এই যে মেজেন্টেরন এবং ইলিয়াম। আর এই সংযোগস্থল থেকে কি তৈরি হয়েছিল? মালপিজিয়ান এই দেখো নালিকাগুলা। যতটা ভেঙে পড়ানো যায়। অনেকে বলে ভাইয়া শুধু ইম্পর্টেন্ট যা আছে তা পড়ান, যা লাগবে তাই পড়ান, এত ডিটেলসে পড়ায় লাভ কি? কেমনে বুঝাবো ভাই? এইগুলো না বুঝালে না আমি মনে শান্তি পাই না। তোমাদের না পড়াইলে আমার মনে হয় কি, চাইলে তো একটু অল্প পড়ায় দেওয়া যায় যেটুকু লাগবে, বাট মনে হয় কি যে তোমার হয়তো বুঝবা না ব্যাপারটা। বুঝা রিয়েলাইজ করে পড়া আর না বুঝা ঠাড়ায় আর আটটা মারার তো অনেক পার্থক্য আছে। এটা না বুঝে আমি তোমাদের বলতে পারতাম, দেখো এটা মালপিজিয়ান নালিকা, এর ভিতরে ময়লা ঢুকে বের হয়ে যায়, শেষ, মুখস্থ করো। বাট ওইভাবে কয়দিন মনে রাখা যায়? তুমি যদি জিনিসটাকে রিয়েলাইজই না করো। স্টুডেন্টরা হচ্ছে অনশট ক্লাস খুঁজে খাজি। তোমরা তো আমার এখানে ক্লাস করতেছো বলে হয়তো বা শিখতে পারতেছো কিছু, অন্যরা তো অনশট করে পরীক্ষার আগের দিন 3 ঘন্টার অনশট দেখা যায়, 2 ঘন্টা অনশট দেখা যায়, পরীক্ষায় এ প্লাস ঠিকই পাবা, বাট শিখবা কতটুকু? আর অ্যাডমিশনও তো। আর এত কিছু কেমনে মনে রাখে রে ভাই? এত অনশট দেখে কত পারা যায়? এই হচ্ছে একটা মালপিজিয়ান নালিকা। তো মালপিজিয়ান নালিকা কোথায় উন্মুক্ত বলো? কোথায় উন্মুক্ত আছে মালপিজিয়ান নালিকাটা? কার উপর লিখলাম আমি এখন? হিমোসিল। তো মালপিজিয়ান নালিকা কোথায় উন্মুক্ত আছে? ঘাসফড়িংয়ের দেহের পুরো হিমোসিলের ভিতরে। আর হিমোসিলের ভিতরে কি আছে? রক্ত। আর দেহের ময়লা কার মধ্যে থাকে বলো তো? দেহের ময়লা বিভিন্ন জায়গা থেকে কিডনি পর্যন্ত কে নিয়ে যায়? রক্ত। তাহলে ময়লা কই আছে? রক্তে। অর্থাৎ হিমোসিলের মধ্যেই রক্ত, আর ওইখানেই আছে কি? ময়লা। এই ময়লা কি করে জানো? এই ময়লাগুলা ধরো কি ময়লা? ময়লাটার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। ধরো এইটাই কি হবে? মুখ দিয়ে কোথায় ঢুকবে? মালপিজিয়ান নালিকার ভিতরে ঢুকবে। মালপিজিয়ান নালিকা কিছু বিক্রিয়া টিক্রিয়া করবে, করে কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেমন কি, কেমন কি? পানি। পানি কি করে দিবে? সে বের করে দিবে। তারপর ধরো কি বাইকার্বনেট, এগুলো সে বের করে দিবে। তো ময়লাগুলোকে তার ভিতরে রাখবে, রেখে ময়লাগুলোকে কোথায় পাঠিয়ে দিবে? ইলিয়ামে পাঠিয়ে দিবে। এই হচ্ছে মালপিজিয়ান নালিকার কাজ, আর কিছু না। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আসো পরীক্ষার খাতে কি আঁকাবা? নলেজ। কনসেপ্ট তো ক্লিয়ার, ডায়াগ্রামেটিক্যালি দেখাইতে হবে। ধরে নাও এটা হচ্ছে পৌষ্টিক নালী। এটা কি? পৌষ্টিক নালী। এটা হচ্ছে ওর কি? পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী কেমনে বুঝলাম? এমনি, এটাই তার কি? পৌষ্টিক নালী।
পৌষ্টিক নালী বলতে অ্যাকচুয়ালি কি, মেজেন্টেরন এবং ইলিয়াম। ধরো ধরো এই পর্যন্ত হচ্ছে মেজেন্টেরন, আর এই পর্যন্ত কি, এখান থেকে কি ইলিয়াম। ঠিক এই জায়গায় এসে কে ঢুকছে, একটা মালপিজিয়ান নালিকা ঢুকছে না? তো এই হচ্ছে কি একটা মালপিজিয়ান নালিকা। ওকে, আচ্ছা। তো এই প্রান্তটা বদ্ধ, এই প্রান্তটা কেমন, বদ্ধ। বদ্ধ মুক্ত প্রান্ত। বদ্ধ মুক্ত প্রান্ত মানে কি, এই প্রান্তটা লক, এই প্রান্তটা কি লক, কিন্তু মুক্ত প্রান্ত মানে কি, মুক্ত মানে কি দুলতেছে। এই মুক্ত মানে আবার মুখ খোলা না, কিন্তু এই মুক্ত মানে কি মুখ খোলা না। দেখো এখানে কি এই প্রান্তগুলো মুক্ত, একটা কিন্তু মুক্ত না, লক করো, কি করো লক, এগুলো কিন্তু মুক্ত না, কিন্তু এগুলো কিন্তু কি লক, মানে এই প্রান্তগুলো কিন্তু খোলা না, কেমন বদ্ধ, কেমন বদ্ধ, বাট মুক্ত। মুক্ত মানে কি নড়াচড়া করতে পারে। আর এই প্রান্তটা কি আটকানো, মানে বেসিক্যালি এই প্রান্তটা মুক্ত, কিন্তু মুখটা কি করা লাগানো, ঠিক আছে? তো এরাই কি করবে, এরা এদের দেহে থাকা পটাশিয়াম, পটাশিয়াম ইউরেট, এটাই হচ্ছে প্রধান বর্জ্য। এটা হচ্ছে কি একটা বর্জ্য, পটাশিয়াম ইউরেট। এই পটাশিয়াম ইউরেটটাকে শোষণ করবে, কি শোষণ করবে, পটাশিয়াম ইউরেট। তাহলে পটাশিয়াম ইউরেট লিখলাম আমি এভাবে, পটাশিয়াম ইউরেট। তারপরে কি শোষণ করবে, কি শোষণ করবে, পানি। তাহলে যোগ পানি। আরও কি শোষণ করবে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে যোগ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং পটাশিয়াম ইউরেট এর ভিতরে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তৈরি করবে পটাশিয়াম বাইকার্বনেট। কি তৈরি করবে, পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট এবং কি পানি। এই পটাশিয়াম বাইকার্বনেট আবার বের হয়ে যাবে, পানিটাও কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আর ফাইনালি ভিতরে থেকে যাবে কি, এই বিক্রিয়া আরও জিনিস তৈরি হবে, সেটা কি, এই বিক্রিয়া তৈরি হবে ইউরিক অ্যাসিড। কি তৈরি হবে, ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা কোথায় থেকে যাবে, নালীর ভিতরে, এবং সেটা কোথায় ঢুকবে, পৌষ্টিক নালীতে, এবং মল হয়ে বের হয়ে আসবে। তাহলে এখানে বিক্রিয়া হইলো, পটাশিয়াম ইউরেটের সাথে কে বিক্রিয়া করলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। সেখানে কি হলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, দেখো বিক্রিয়াটা কেমন হয়েছে, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া তৈরি হয়েছে H2CO3। H2CO3 ভাঙছে, ভেঙে তৈরি করছে H প্লাস এবং HCO3 মাইনাস। এই HCO3 মাইনাসের মধ্যে এই পটাশিয়ামটা বিক্রিয়া করে ফেলছে, আর ইউরেটটা হয়ে গেছে কি, ইউরেটটা হয়ে গেছে ইউরিক অ্যাসিড। কেমনে, এই যে H প্লাসকে পেয়ে ইউরিক অ্যাসিড ভিতরে থেকে গেছে, বাইকার্বনেট বের হয়ে গেছে, পানিও কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তার মানে আবার বলি, বাইরে ময়লা আকারে কি ছিল, পটাশিয়াম ইউরেট ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, পানি, এইগুলো মালপিজিয়ান নালিকা টেনে নিছে, তার মধ্যে টেনে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি তৈরি করছে, পানি, বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড। পানিটাকে সে আবার বের করে দিছে, ইউরিক অ্যাসিডও সে কি করে দিছে, সরি বাইকার্বনেটটাকে সে কি করে দিছে, বের করে দিছে, কারণ বাইকার্বনেট কোনো ক্ষতি করবে না, কিন্তু ভিতরে রেখে দিছে কাকে, ইউরিক অ্যাসিডে। তাহলে দেখো মেইনলি যে বর্জ্য পদার্থ ছিল ইউরিয়া, মেইন ক্ষতি করছে কি ছিল, কি ইউরিয়া। এখানে ইউরিয়াটা কি আকারে ছিল আগে, ইউরেট, ওটাই কি আকারে বের হয়ে গেল, ইউরিক অ্যাসিড। পটাশিয়াম ঢুকছিল, পটাশিয়াম ক্ষতিকর না, এই জন্য পটাশিয়াম বাইকার্বনেট হয়ে আবার কি হয়ে গেল, দেহ থেকে বের হয়ে গেলো। এই হচ্ছে রেচন পদ্ধতি, এই হচ্ছে কি পদ্ধতি, রেচন পদ্ধতি, ঠিক আছে? এটাই নলেজের চিত্র। বর্ণনা লিখে দিবা অল্প করে তোমার ভাষায়, এই দেখো বর্ণনা কি লেখা, রেচন পদ্ধতি। প্রত্যেকটা মালপিজিয়ান নালিকার গোড়ার অংশ আছে, দরকার নেই, গোড়ার অংশ মানে এই যে জায়গাটা, এই জায়গা থেকে বের হয়ে যায় আর এই জায়গা থেকে ঢোকে। এটাই বলছে যে গোড়ার অংশ হচ্ছে নিঃসরণ বা ক্ষরণের জন্য, মানে যেটা বের করে দিবে। আর প্রান্তীয় অংশ হচ্ছে শোষণের জন্য, এই যে এটা প্রান্তের অংশ, এই যে প্রান্তীয় অংশ এটা শোষণ করে। আচ্ছা, এই নালিকার মুক্ত প্রান্ত বদ্ধ হিমোলিম্পে ভাসমান থাকে এবং পানি, কার্বন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম ইউরেট আয়ন শোষণ করে। তারপরে নির্দিষ্ট এনজাইমের ফলে পটাশিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, পানিতে পরিণত হয় এবং ইউরিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে? পানি এবং বাইকার্বনেট শোষিত হয়ে আবার দেহের মধ্যে ফেরত যায়, আর ইউরিক অ্যাসিডটা পানির সাথে পৌষ্টিক নালীর ভিতরে প্রবেশ করে। মলাশয়ে অধিকাংশ পানি পুনঃশোষিত হয় এবং ইউরিক অ্যাসিড কঠিন মলের সাথে বর্জ্য পদার্থ রূপে বায়ু থেকে বের হয়ে যায়। এই হচ্ছে কথা। এই বর্ণনাটা তোমাকে একটু লিখতে হবে। আমি বর্ণনাকে আমি সহজ করে দিচ্ছি একটু, শোনো। বর্ণনা লিখবা, মালপিজিয়ান নালিকা 100টার মতো মালপিজিয়ান নালিকা হিমোসিলে মুক্ত অবস্থায় থাকে। এই মালপিজিয়ান নালিকার বদ্ধ যে প্রান্তরা, বদ্ধ প্রান্ত মানে কি, যে প্রান্তরা পৌষ্টিক নালীর সাথে থাকে, এই প্রান্তরা ক্ষরণ করে বের করে দেয়, আর মুক্ত প্রান্তরা কি করে,
শোষণ করে। মুক্তপ্রান্ত মানে সাইডের প্রান্ত যেটা। মুক্তপ্রান্ত কি করে? পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং এনজাইমের বিক্রিয়ার ফলে কি তৈরি করে? পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং ইউরিক অ্যাসিড। এর মধ্যে বদ্ধ প্রান্তটা কি করে? বদ্ধপ্রান্তটা পানি এবং বাইকার্বনেট আয়নটা আবার হিমোলিম্ফের মধ্যে পাঠায় দেয়, কোনো একটা ক্ষতিকর না। আর আর ইউরিক অ্যাসিড এবং পানিকে কোথায় পাঠায় দেয়? ইউরিক অ্যাসিড থেকে পানিকে পশিতন্ত্রে পাঠায় দেয়। পশিতন্ত্র থেকে পানি আবার শোষিত হয়ে কোথায় চলে যায়? দেহে চলে যায়, কারণ পানি বের করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনটা থেকে যায়? ইউরিক অ্যাসিডটা থেকে যায়। এই ইউরিক অ্যাসিডই মলের সাথে শক্ত হয়ে বের হয়ে চলে যায়। পারবো? ডান। আর এখানে কিছু কথা লিখছে, সেটা হচ্ছে মালপিসের নালিকার একটু জিনিস এখানে তোমাদের বোঝানো বাকি আছে। আরেকটা জিনিস বোঝানো বাকি আছে, যে এটা দেখো, মালপিসের নালিকা যদি আমি কাটি তাহলে কেমন দেখাবে, একটু দেখানো বাকি আছে। মালপিসের নালিকাটা যদি আমি কাটি তাহলে কেমন দেখাবে, একটু বাকি আছে, তাহলে শেষ। দেখো, যদি আমি নলটাকে এই বরাবর কাটি, ঠিক আছে, এই যে এটা ধরো মালপিসের নালিকা, এটা বদ্ধপ্রান্ত, এটা বদ্ধপ্রান্ত, এটা কি? মুক্তপ্রান্ত। এই যে দেখো, এটা কি আমার, এই জায়গাটা কি? পৌষ্টিক নালী। এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমার পৌষ্টিক নালী, এটা কি? মালপিসের নালিকা। এই প্রান্তটা শোষণ করবে, আর এই প্রান্তটা কি করবে? ক্ষরণ করবে। ক্ষরণ মানে কি? বের করে দেওয়া। আর শোষণ মানে কি? গ্রহণ। এরা এভাবে ভাসমান অবস্থায় আছে। ওকে, এই যে মালপিসের নালিকা, এটাকে যদি আমি এইভাবে কাটি তাহলে এরকম লাগবে না দেখতে? এরকম হবে না দেখতে? যে এটাকে যদি আমি এইভাবে কাটি তাহলে এরকম হবে দেখতে। তো ওটা দেখতে কেমন? ওটার বাইরে একটা ভিত্তি পর্দা থাকবে। এটা বাইরে কি থাকবে? একটা ভিত্তি পর্দা। এটা কি থাকবে বাইরে? ভিত্তি পর্দা। ভিত্তি পর্দার বাইরে থাকবে কিছু কোষ, ভিত্তি পর্দার সাথে থাকবে কিছু কি? কোষ। এগুলো হচ্ছে কি? কোষ। এগুলো কি? কোষ। এগুলো কি? কোষ। এই যে কোষের কি? নিউক্লিয়াস। এই যে কোষের কি? নিউক্লিয়াস। এবং কোষটা মিলে একটা নলের মতো তৈরি করলো না? এবং ভিতরে আবার কি আছে? ভিতরে আবার একটা কি আছে? গহ্বর আছে। এটা কি আছে? গহ্বর আছে। তার মানে কি এইটাই সেই ভিতরের গহ্বর, ঠিক আছে? আর এই কোষগুলো আবার কেমন? এই যে আমরা মাইক্রোভিলাই পড়ছি না প্রথম অধ্যায়ে? মাইক্রোভিলাই কিছু কিছু কোষ আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করে, পড়ছি না আমরা প্রথম অধ্যায়ে? প্রাণী কোষে মনে করে দেখো, প্রাণী কোষ যখন আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, কেমন পড়ছি? এরকম পড়ছি না? এগুলো কি বলছে? মাইক্রোভিলাই। এটা একটা কোষ। বেসিক্যালি এই কোষটা কেমন? এরকম, বুঝছো? এগুলো কি? মাইক্রোভিলাই। একসাথে মিলে এরকম একটা চাকতির মতো তৈরি করছে, এবং অনেকগুলো মাইক্রোভিলাই একসাথে মনে হচ্ছে না দেখতে? হ্যাঁ, এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। কি বলা হয়? ব্রাশ বর্ডার। দেখে ব্রাশের মতো মনে হচ্ছে না? দেখো তো, জুতা পরিষ্কার করা যায় ব্রাশের মতো, এরকম মনে হচ্ছে ব্রাশ বর্ডার। এবং এরাই কি করে? মোড়াটাকে ছাকে, বুঝছো? ছাইকা মোড়াটাকে ভিতরে ঢুকায়। এই যে এরকম, তাহলে কি ব্রাশ বর্ডার মনে গেছে না? এর মোড়াটাকে ভিতরে ঢুকায়, আবার প্রয়োজনীয় জিনিসগুলোকে আবার কি করে দেয়? বের করে দেয়। এটাই মোড়াটাকে ভিতরে ঢুকায়। এই প্রশ্নটা আসছিল যে অসংখ্য মাইক্রোভিলাই একসাথে যুক্ত হয়ে মালপিসের নালিকায় কি তৈরি করে? মেডিকেল ভর্তি পরীক্ষা 2015-16 সালে আসছিল এই প্রশ্নটা, ঠিক আছে? ক্লিয়ার? এই জায়গাটা বুঝছি তো, রাইট? এখন এটাও মেমোরাইজের মধ্যেই রাখলাম, গুরুত্ব দিয়ে রাখলাম চিত্রটাকে। এই চিত্রটা দিতে দেওয়া লাগতে পারে, এই চিত্রটা পরীক্ষা আসতে পারে। পরীক্ষা যদি আসে, তুমি যদি দূরে চিত্র আঁকাইতে পারো তাহলে তো মাশাল্লাহ, তোমার নাম্বার শিওর। বাট 1 টাকা এলেও চলবে, যে বাম পাশের 1 টাকা এলেও চলবে, এটা এলেও চলবে। আচ্ছা, তাহলে আমি কনসেপ্ট আরেকটা চিত্র দেখাই দিই। কনসেপ্ট আরেকটা ফিগার তোমাদের দেখাই দিই। তাহলে অ্যাকচুয়ালি মালপিসের নালিকাটা কেমন? এটা বেসিক্যালি কি বলতো? এটা হচ্ছে, আর এটা হচ্ছে কি? ইলিয়াম। এখান থেকে কি বেরোইছে? একটা মালপিসের নালিকা, এরকম না? রাইট তো? এখন তুমি আগের বার তো আমি এভাবে কাটছিলাম, এখন তুমি কিভাবে কাটলা? লম্বালম্বি, মানে স্লাইস করলে হবে। তাহলে দেখতে কেমন হবে জানো? তাহলে এটা দেখতে এমন হবে, এগুলাই কি? ব্রাশ বর্ডার। ক্লিয়ার? এরকম হবে দেখতে। আর কোষগুলো তো এখানে আছে। আর এটাকে যখন আমি গোল করে দিছি তখন দেখতে কেমন হয়েছে? এই হচ্ছে কি? ভিত্তি পর্দা। এর হচ্ছে কি? ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা।
ভিত্তি পর্দার উপর কোষ, এগুলো কি কোষ, এই কোষের কি, এগুলো হচ্ছে কোষের নিউক্লিয়াস, আর এই কোষের মাথায় কি আছে, অসংখ্য মাইক্রোভিলাই আছে। মানে কোষগুলো অধিক এরকম আঙুলের মতো কি তৈরি করছে, অভিক্ষেপ তৈরি করছে। দেখে মনে হবে কি ব্রাশ বর্ডার। ডান ডান ওকে। তাহলে এরকম মালপিজিয়ান নালিকা আছে 100 থেকে 150, আর এই মালপিজিয়ান নালিকা 25 মিলিমিটার লম্বা হয়, 1 মিলিমিটার ব্যাস হয়। ব্রাশ বর্ডার এগুলো তো পরেই ফেলছি, এগুলো বইয়ে দেখাও। মালপিজিয়ান নালিকা 40 মিটার নর্মাল হয় এম। মালপিজিয়ান নালিকা 1 মিলিমিটার ব্যাসযুক্ত। ওই 1 মিলিমিটার ব্যাসের মধ্যে কি আছে, ব্রাশ বর্ডার আছে। ভিতরে ফাঁপা একটা গহ্বর থাকে, গহ্বরকে লুমেন বলে। এর ভিতরে অ্যাপিথেলিয়াল কোষ থাকে, এই যে এক স্তরে অ্যাপিথেলিয়াল কোষ, মানে বুঝছো তো কোন কোষগুলা, ওই যে কোষগুলো আমি আঁকাইছি কয় স্তরে থাকে, এক স্তরে আঁকাইছিলাম না, এগুলোকে কি কোষ বলে, অ্যাপিথেলিয়াল। অ্যাপিথেলিয়াল মানে আবরণ, অ্যাপিথেলিয়াল মানে কি আবরণ। কোষের ভিতর বাইরের দিকে ভিত্তি পর্দা থাকে, ভেতরের দিকে অসংখ্য মাইক্রোবিলাই থাকে, মাইক্রোবিলামগুলো সমৃদ্ধ হয়ে ব্রাশ বর্ডার গঠন করে। কি গঠন করে, ব্রাশ বর্ডার। এখানে এই কথাটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, ব্রাশ বর্ডার। এই তো কথা দেখছে, নায়িকাগুলো নিজে নরমক্ষম নয়, বরং হিমোসিলের হিমোলিম্ফের আন্দোলনে এরাও কি হয়, নড়াচড়া সম্পন্ন করে। মালপিজিয়ান নালিকার মালপিজিয়ান বডির পার্থক্য লিখছে। এটা বেসিক্যালি ঘাসফড়িংয়ের মালপিজিয়ান নালিকার মানুষের মালপিজিয়ান বডি বলতে নেফ্রনের একটা অংশ, বাট এটা আমরা এখনই পড়বো না, কারণ আমরা এখন কিডনি পড়ি নেই। তারপরে তাহলে এটা আমরা স্কিপ করতে পারি আপাতত। আমরা যখন কিডনি পড়বো, কিডনি পড়ে এখানে তুমি ফিরে আইসো, দেখো তুমি এটা পারতেছো, ঠিক আছে, এটা আমাদের লাগতেছে না। আচ্ছা একটা জিনিস, চ্যাপ্টার তো শেষ। একটা জিনিস, ঘাসফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্ব। তো ঘাসফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্ব বলতে শস্য ক্ষেত্রের কিছু গুরুত্ব আছে, যেমন পঙ্গপাল আছে কিছু, পঙ্গপাল, ঘাসফড়িংগুলোকে পঙ্গপাল বলে। এই পঙ্গপালগুলো ফসলের অনেক ক্ষতি করে। পঙ্গপাল অ্যাটাক করলে ওই জায়গার সকল ফসলি জমি কি করে ফেলে, ধান টান, এমনকি গাছপালাও কি করে ফেলে, খ্যাত খামার নষ্ট করে ফেলে। পঙ্গপাল এটা ক্ষতি করতেছে, ঠিক আছে। যে ঘাসফড়িংয়ের আক্রমণ এতই ক্ষতি যে কোনোভাবেই পূরণ করা সম্ভব হয় না খাদ্য হিসাবে। আচ্ছা দেখো, প্রথমত অনেক শিকারী পোকা, মাকড়সা, ব্যাং, সরীসৃপ, পাখি এগুলা ঘাসফড়িংকে খায়, তাহলে একটা খাদ্য শিকল বা ফুড চেইন তৈরি হচ্ছে। কিন্তু ভাই কাহিনী এ পর্যন্তই শেষ হইতে পারতো, কিন্তু সে শেষ না। গ্রিক পঙ্গপাল আছে, কিন্তু গ্রিক ঘাসফড়িং আছে। গ্রিকরা পঙ্গপাল গুঁড়া করে ময়দা বানায় খায়, এগুলো দেখেও না, ঘাসফড়িং গুঁড়া করে ময়দা বানায় খায়। আচ্ছা এই পর্যন্ত ঠিক ছিল। মেক্সিকো, জাপান এবং ফিলিপাইনের প্রিয় খাদ্য হিসেবে ঘাসফড়িং। আচ্ছা প্রিয় খাদ্য মানে ফ্যান্সি ফুড, মানে হঠাৎ খায়, মজা করে খায়। কিন্তু এইটা কি লিখছে ভাই, আমেরিকা, ভারত, অন্যান্য আদিবাসীরা সচরাচর খায়। বুঝো তাইলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতও খায়। আর কি বলবো ভাই, আর কিছু বলার আছে, বাকিরা বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট, ঠিক আছে। তবে এখানে খেয়াল করো, আদিবাসীরা খায়, ভারতের সবাই খায় না, আদিবাসীরা খায়, ঠিক আছে। ভারতের সবাই খায় না, আদিবাসীরা খায়। ওকে, তো পরিবেশ বসবাসযোগ্য রাখতে, মাটিকে উর্বর করে, হ্যান ত্যান মাধ্যমিক পোষক বা এইগুলো হুদাই, এগুলা আসবে না পরীক্ষায়। দেখাইলাম আর কি, মানে ওই যে ওই ওয়ার্ডটা দেখানোর জন্য আর কি এটা পড়াইলাম। অ্যাকচুয়ালি এটা পরীক্ষা আসবে না, অ্যাকচুয়ালি এটা পরীক্ষা আসবে না, আমার ইচ্ছা ছিল ওটা দেখানো, এই জন্য একটু দেখাইলাম আর কি। তো শেষ শেষ আমরা পশুদের 9 মাস শুরু করব। পশুদের 9 মাস শুরু করবো। ঘাসফড়িংয়ের শুভ সমাপ্তি হইলো। ঘাসফড়িং অধ্যায় থেকে যতটুকু এক্সটেন্ড দরকার ছিল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এর বেশি দরকার নাই, এই জন্য আমি দেইও নাই। রুই মাছের ক্ষেত্রে একই কথা মনে রাখবা, ঘাসফড়িং, হাইডা, রুই মাছ এই 3টা চ্যাপ্টারের ক্ষেত্রে এক্সটেন্ড থেকে সেভাবে মেডিকেলের পরীক্ষা প্রশ্ন আসে না। বইয়ের ভিতরে যে তথ্য আছে এগুলোই বলে মনে রাখতে পারে না, আর এক্সট্রা ইনফো। হ্যাঁ, ওই যে একটা ডায়লগ আসছিল না, খেয়ে সময় পাই না, আবার আসছে পড়াশোনা, ওই একই অবস্থা আর কি, ঠিক আছে। তো ওই যেটুকু লাগবে বলে দিছি। আল্লাহ হাফেজ। আর প্র্যাকটিস শিট পেয়ে যাবা 2-1 এর মধ্যে এই চ্যাপ্টারের।